এলওআরটা তো ওই প্রফেসর লিখবে, সো সে যদি নিজের আমার সম্পর্কে কিছুই না জানে সে তো কিছু লিখতে পারবে না। তো এখানে এটা ইম্পর্টেন্ট যে ওই এসওপিটা হচ্ছে একটা রিফ্লেকশন যে আমি আসলে আমার স্টোরিটা আমি কিভাবে তার কাছে প্রেজেন্ট করতেছি। এই প্রফেসর যদি ফার্স্ট লাইনটা পড়ে তাইলে সে কি পরের লাইনটা পড়তে ইন্টারেস্টেড হবে কিনা, কারণ মানে সে তো একটা স্পেসিফিক ফিল্ডে ইন্টারেস্টেড। এই টাইমটাতে অ্যাক্টিভলি প্রফেসররা দেখে যে কারা মেল করতেছে, ফার্স্টে মেল দিব, মেলের মাধ্যমে আমি যদি দেখাইতে পারি যে আমি ক্যাপেবল, সে আমাকে ইন্টারভিউতে ডাকবে, ইন্টারভিউতেও যদি আমি দেখাইতে পারি আমি ক্যাপেবল, সে আমাকে নিবে না কেন, মানে না নেওয়ার তো কোনো প্রশ্ন নাই হইতে পারে। এই যে যে কম্পোনেন্ট গুলা যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, এসওপি, এলওআর বা রিসার্চ যে প্রোফাইলটা বিল্ড আপ করা, এই কম্পোনেন্ট গুলো নিয়ে আস্তে ধীরে জানা শুরু করা লাগবে। ফার্স্ট ইয়ার অনেক ভালো কাটছে, তারপরে কোভিডটা অ্যাকচুয়ালি খুবই একটা টার্ন অফ মোমেন্ট ছিল। 2023-এ বাংলাদেশ ব্লকচেন অলিম্পিয়াড, যেটা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা, একটা জিনিস যেটা হয়তো আমারটা শুনে হয়তো অনেকে একটা মোটিভেটেড ফিল করবে। সো আই থিঙ্ক এটা খুবই একটা ওইরকম প্ল্যাটফর্ম যেটা লাইক সব লেভেলের মানুষকেই সাম লেভেলে হেল্প করে। আসসালামু আলাইকুম সবাইকে। শর্ট স্টোরিজের আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এপিসোড আমাদের জন্য স্পেশাল, আমার জন্য খুব খুব বেশি স্পেশাল, কারণ এই ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ডিপার্টমেন্টের একটা বন্ধুর ইন্টারভিউ নিচ্ছি। সো আমরা একই সাথে 5 বছরের ব্যাচেলর পড়ছি এখানে। সো আমরা ফার্স্টে আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি শফিককে। সো শফিক, ইন্ট্রো দিয়ে যদি শুরু করস। হ্যালো, আমি শফিকুর সালেহিন। আমি কারেন্টলি হচ্ছে স্যামসাং আর&ডি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। অ্যান্ড এর আগে আমি হচ্ছে আইআইটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমার ব্যাচেলার্স সম্পন্ন করেছি। এর আগে আমি হচ্ছে ঢাকা কলেজে ছিলাম, কলেজে। সো অ্যান্ড আমি এখন ফল 25-এ পিএইচডিতে পার্ডু ইউনিভার্সিটি যাচ্ছি কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে। ওকে, জাস্ট মেনশন করি যে পার্ডু সিএস অথবা সিকিউরিটি অথবা এই ডোমেইন কিন্তু মানে ওয়ার্ল্ডের টপ 3 এর মধ্যে। সো ডেফিনেটলি এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমরা আজকে শফিকের থেকে শুনবো ওর পিএইচডি জার্নি। সো ফার্স্টেই ডিরেক্ট পিএইচডিতে চলে আসি, কারণ একটু ডিফারেন্ট প্যাটার্নে করতে যাচ্ছি, যেহেতু মানে আগে আপনারা যারা দেখেছেন একটু ডিফারেন্ট প্যাটার্নে করা হতো ছোট থেকে বড়, বাট এবার একটু ডিফারেন্ট প্যাটার্নে করতে যাচ্ছি, কারণ আমরা চাচ্ছি এই ডোমেইনটাতে ডিরেক্ট ফোকাস করতে। শফিক, ফার্স্টে যদি আমরা পিএইচডি অ্যাপ্লিকেশন নিয়ে আসি, যে পিএইচডি অ্যাপ্লিকেশন তো অনেকগুলো পার্ট থাকে, ছোট ছোট পার্ট। সো একটা একটা করে যদি আমরা কভার করতে যাই, ফার্স্টে সিজিপিএ নিয়ে যদি জিজ্ঞেস করি যে আন্ডারগ্রেডের সিজিপিএ জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এন্ড কিভাবে ইমপ্যাক্ট রাখে? আচ্ছা, সিজিপিএ জিনিসটা আসলে সবসময় গুরুত্বপূর্ণ। মানে আপনার সিজিপিএ যত ভালো থাকবে অবভিয়াসলি দেয়ার আর বেটার চান্সেস যে আরো ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করা পসিবল। বাট ইন জেনারেল ধরা যায় যে 3.8 প্লাস সিজিপিএ ইজ ভেরি গুড, বাট 3.5 প্লাস যদি রাখা যায় ইটস কাইন্ড অফ গুড। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় সিজিপিএ যদি একটু কমও থাকে তাও এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই, বিকজ আরো অনেক জায়গা আছে। মানে আমাদের এই পুরো পিএইচডি অ্যাপ্লিকেশন একটা প্যাকেজের মতো। সো এখানে সিজিপিএ ছাড়া আরো অনেক ছোট ছোট কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা ইম্প্যাক্ট আছে। সো কারো যদি সিজিপিএ কম থাকে অন্যান্য কম্পোনেন্টে সে যদি ওয়ার্ক করে তাহলে ওই দিকে সে যদি ইমপ্রুভ করে তাহলে ওই সিজিপিএটাও খুব একটা ম্যাটার করবে না। বাট ইন জেনারেল সিজিপিএ অ্যাকচুয়ালি গুড ইন্ডিকেটর যে কোনো ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আচ্ছা, এন্ড এটা তো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। ওকে, সো সিজিপি এর পরে যদি আসি, মানে এমনিতে জব ও রিসার্চ এক্সপিরিয়েন্স যারা আন্ডারগ্রেড শেষ করে যেতে চায় তাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট? আচ্ছা, জবের ক্ষেত্রে হচ্ছে যে আমি পার্সোনালি যেমন হচ্ছে আন্ডারগ্রেড শেষ করেই জবে ঢুকেছিলাম। আমি হচ্ছে স্যামসাং আর&ডি ইনস্টিটিউটে আমি 1.5 বছর ধরে কাজ করছি। সো এখানে বিষয়টা হচ্ছে যে অনেক সময় মানে জব তো এখানে আমি যেখানে জব করছি সেটা একটা রিসার্চ ইনস্টিটিউট। সো আমার কাজটা অনেকটা রিসার্চের সাথেই রিলেভেন্ট। সো কারো যদি একাডেমিক ক্যারিয়ারে পরবর্তীতে পিএইচডি করার ইচ্ছা থাকে, বেটার হয় যদি জবটাও রিসার্চ ওরিয়েন্টেড হয়। কারণ হচ্ছে সেক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে ইন্টারভিউতে অনেক সময় রিলেভেন্সি জানতে চাবে যে লাস্ট 1.5 বছরে বা 2 বছরে আমি কি টাইপের কাজ করেছি। সেখানে যদি আমি মেনশন করতে পারি যে আমি স্টিল রিসার্চের সাথে ইনভলভ ছিলাম, আমার কাজটা রিসার্চ ডোমেইনেই ছিল, তাহলে এটা বেটার। বাট অনেকে আছে একদম রিগোরাস যে ডেভেলপমেন্ট জব সেগুলোও করে, সেটাও সমস্যা নেই। বাট সাজেস্টেড হচ্ছে যে ওই ডেভেলপমেন্ট জবের সাথে এমন কোনো কিছু করতে যেটা আর&ডি ইনভলভ। সো আমি যদি রিসার্চ করি, হতে পারে আমার ইউনিভার্সিটির সাথেই করি, বা হতে পারে আমি যেখানে জব করতেছি সেখানে কলিগদের সাথে করি। সো অলওয়েজ রিসার্চের মধ্যে থাকলে প্রোফাইলটায় আর কি, যে রিসার্চ যেই পার্টটা, এটা আমরা অলওয়েজ বলতে পারবো যে আমি 1.5 বছর ধরে রিসার্চ করছি। বাট শুধু ধরেন অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইটস গুড, ইটস নট এ প্রবলেম, বাট রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটা অনেকেই প্রেফার করে। মানে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে তাই বুঝতে পারি। ওকে, সো যেহেতু রিসার্চের কথা আসছে, তো মানে আমাদের যেটা হয়, আমাদের দেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, আন্ডারগ্রেডে মানে যারা আন্ডারগ্রেড শেষে যেতে চায় তাদেরকে আন্ডারগ্রেডে রিসার্চ থাকা গুরুত্বপূর্ণ নাকি না? মানে এটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন আমরা অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন আবার দুই ধরনের আমরা করি নর্মালি। একটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাপ্লিকেশনে যেটা হয় যে
আমরা নর্মালি কোনো প্রফেসরকে রিচ আউট করি না, আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করি এবং ওই অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে আমার সিভি থাকে, এসওপি থাকে, যেখানে আমার রিসার্চ রিলেটেড আমি ইনফরমেশন শেয়ার করি এসওপিতে স্পেশালি, যে আমি কেন এই কাজটা করেছি। এখন আমার যদি আন্ডারগ্রেডে একদমই রিসার্চের সাথে কোনো ধরনের কানেকশন না থাকে, স্পেশালি ফোর্থ ইয়ারে তো আমরা থিসিস করে থাকি, থিসিসটা যদি একদমই নন রিসার্চ টাইপের কিছু হয়, ডেভেলপমেন্ট টাইপের কিছু হয়, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আপনি লেখার খুব একটা পয়েন্টস পাবেন না এসওপিতে অ্যাড করার বা সিভিতে অ্যাড করার। সো ইটস অলওয়েজ বেটার যদি আন্ডারগ্রেডে ইউ ক্যান হ্যাভ এ ফিউ প্রজেক্টস, যেটা হচ্ছে রিসার্চ টাচ করে গেছে, এটা অলওয়েজ বেটার, কারণ হচ্ছে আপনার সিভি অবশ্যই এটা এনরিচ করবে। অ্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে যদি পরবর্তীতে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় ইটস গুড, বাট আমি বলবো যে থার্ড অর ফোর্থ ইয়ারে কারো যদি এটা টার্গেট থাকে যে সে পরবর্তীতে পিএইচডি করতে চায় বা হায়ার স্টাডিজে যেতে চায়, থার্ড অর ফোর্থ ইয়ার দে শুড ইউটিলাইজ, যাতে রিসার্চে কিছু একটা সিভি বিল্ড আপ করতে পারে। এই ব্যাপারটাতে যদি আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভে বলতে চাই যে কিছু স্ট্রাগলস থাকে, লাইক ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বা এমন টপ কয়েকটা যদি বাদ দেই, বাইরের দিকে যেসব ভার্সিটি, এসব ভার্সিটিতে যেটা হয় যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বা ইনফ্যাক্ট ফোর্থ ইয়ারে যদি থিসিস ওভাবে না থাকে, তখন হচ্ছে টিচারদের রিচ আউট করা বা তাদের সাথে কাজ যে করবো এটা এক্সপ্রেস করা, কারণ স্টুডেন্ট টিচারের মাঝে একটা বড় গ্যাপ থাকে অনেক ডিপার্টমেন্টে। তো এই ব্যাপারটাকে কেমনে হ্যান্ডেল করা উচিত, তখন তাদের কি করা উচিত? এখন হচ্ছে যে যদি এমন হয় যে ফোর্থ ইয়ারে দেয়ার আর নট দ্যাট অপরচুনিটি যে আমি হচ্ছে থিসিস বা রিসার্চ করব, বাট আমার ইচ্ছা আছে যে আমি হচ্ছে পরবর্তীতে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আসলে নিজের উদ্যোগ নিতে হবে একটু। এবং উদ্যোগটা কিভাবে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যদি এমন হয় যে টিচারদেরকেও রিচ আউট করা যাচ্ছে না, যেমন আমি যে ডিপার্টমেন্টে ছিলাম এখানে আসলে আমরা খুব ইজিলি যে কোনো স্যার বা ম্যামকে রিচ আউট করতে পারতাম, বলতে পারতাম যে আমি এটাই কাজ করতে চাই, উনি ইন্টারেস্টেড কিনা। বাট যদি এমন হয় সেটাও করা না যেতে পারে, সেক্ষেত্রে মানে সিনিয়রসদের থেকে অনেক হেল্প নেওয়া যেতে পারে, কারণ অবশ্যই কোনো না কোনো অ্যালুমনাই বা হতে পারে ইমিডিয়েট সিনিয়র আছে যারা হচ্ছে রিসার্চের সাথে ইনভলভ, তার থেকে গাইডলাইন নিয়ে বা তাকেও যদি আমি বলি, আমি যদি শেয়ার করি একটা আইডিয়া যে আমার কাছে এই আইডিয়াটা আছে যেটা আমি হচ্ছে কাজ করতে ইন্টারেস্টেড, সো উনি অবশ্যই এখানে মানে অনেক হেল্পফুল এনভায়রনমেন্টে আমরা থাকি, যে ইউনিভার্সিটিতে থাকি না কেন। সো অবভিয়াসলি ওদের থেকে আমরা একটা গাইডলাইন পাবো, সাপোর্ট পাবো। সো এখানে আর কি নিজের উদ্যোগটা অনেক বেশি দরকার। আমি যত বেশি নিজে আর কি পুশ করবো, তত আই ক্যান লাইক অ্যাভেল দোজ অপরচুনিটিস, যে হ্যাঁ এটা রিসার্চের সাথে আমি ইনভলভ একটা কাজ হাতে নিতে পারতেছি। ওকে, মেবি এটার সাথে আমরা আরো কিছু জিনিসপাতি দেখতে পারি, লাইক যদি টিচারদেরও সিনিয়রদের ব্যাপারটা, যেটা যে সিনিয়রদের কাছে তো অন্যদের কাছে আইডিয়া থাকে যারা মাস্টার্স করে বা অন্য কিছু করে, তো তাদের আইডিয়াতেও আমরা সামহাও কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এটাও একটা অপরচুনিটি। মানে এখানে বিষয়টা হচ্ছে যে তাদেরও ওইরকম একটা মাইন্ডসেট থাকা লাগবে যারা মাস্টার্স করে, যে ওরা যদি ওরা দেখা যায় অনেক রিগোরাস টাস্ক থাকে, যেমন ডেটা সেট রিলেটেড কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে হয়তো কোনো জুনিয়র কেউ করতে পারে। সো তারা যদি ওদেরকে ইনভলভ করে, প্রবাবলি ওরা ওই ডাটা সেট হ্যান্ডলিং বা কিছু রাইটিং এই রিলেটেড কিছু কাজে যদি হেল্প করে, একে হচ্ছে তাদের রিসার্চ রিলেটেড একটা এক্সপিরিয়েন্স হইলো, প্লাস হচ্ছে যে সিনিয়র তারও হেল্প হইলো। সো এটা অবশ্যই একটা কোলাবোরেটিভ মাইন্ডসেট মেনটেন করা উচিত। ওকে, আচ্ছা, এবার যদি তোর ব্যাপারে আসি, যে তুই হচ্ছে আন্ডারগ্রেডের পরেই চলে যাচ্ছিস, সো এই ব্যাপারে যে তোর আন্ডারগ্রেডের পরে যাওয়ার জন্য আগের কাজ কিভাবে ইমপ্যাক্ট ফেলছে? আচ্ছা, এখানে হচ্ছে লাইক অনেস্টলি বললে থার্ড ইয়ার পর্যন্ত যা করেছি আই ডোন্ট থিঙ্ক কোনো কিছুই খুব একটা ইম্প্যাক্ট ফেলছে, এক্সেপ্ট দ্য সিজিপিআই গ্যাদার্ড অ্যালং দ্য ওয়ে। মেনলি হচ্ছে ফোর্থ ইয়ারে আমি যখন আর কি আমাদের যে ফাইনাল প্রজেক্ট ছিল, ফাইনাল প্রজেক্টে যখন আমি আসলে কাজ শুরু করি, আই থিঙ্ক ওই পার্টটা আমার এসওপির একটা বড় একটা পার্ট ছিল, কারণ ওইখানে আমি যে কাজটা করেছি ওটা অ্যাকচুয়ালি একটা ফরেন প্রফেসরের সাথে ছিল। সো ওইটা আমি এসওপিতে খুব ভালোভাবে মেনশন করছি, বিকজ লাইক ফরেন প্রফেসর ইউএসএর একজন প্রফেসর ছিল। সো যেহেতু এই কাজটা somewhat relevant to the ইউএস ইউনিভার্সিটি, অ্যান্ড অলসো উনি আমাকে এলওআরও দিয়েছে, সো আমি ওটাকে এমফেসাইজ করতে চাইছি যে আমি হচ্ছে ফোর্থ ইয়ারে এরকম একটা কাজ করেছি এরকম একজন প্রফেসরের আন্ডারে। সো আই থিঙ্ক ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য। মানে আমার পার্সোনালি কোনো পাবলিকেশন নাই, আই ডোন্ট হ্যাভ এনি পাবলিকেশন ইয়াট, বাট হচ্ছে যেহেতু পাবলিকেশন নাই অ্যান্ড আমি মাস্টার্সও করিনি, সো আই থিঙ্ক ফোর্থ ইয়ারের এই পার্টটা যে আমি ফোর্থ ইয়ারে যে রিসার্চটা করেছি এটা একটা বড় রোল প্লে করেছে মানে পার্ডিউ অ্যাচিভ করতে। আচ্ছা, এই কেসটা যদি একটু আসি, যে বাইরের ইউনিভার্সিটির প্রফেসর ম্যানেজ করা বা কেউ কি আন্ডারগ্রেডে থাকতে সামহাও মানে কাউকে অ্যাপ্রোচ করতে পারে বা কিছু করতে পারে, হ্যাঁ, কোনো মানে অপরচুনিটি থাকে? হ্যাঁ, এখানে অনেক অপরচুনিটিস অ্যাকচুয়ালি আছে। মানে আমি যখন অ্যাকচুয়ালি লিস্ট করেছিলাম প্রফেসরদের, মানে আমি ইনিশিয়ালি একটা 200-250 জনের একটা লিস্ট করেছিলাম, তো তখন আমি অনেক প্রফেসরের প্রোফাইলে গেছিলাম এবং তাদের প্রোফাইলে স্পেসিফিকলি মেনশন করা আছে যে ওরা হচ্ছে রিসার্চ ইন্টার্ন হিসেবে কাউকে নিতে ইন্টারেস্টেড, যারা হচ্ছে ওর সাথে কাজ করবে। বা কিছু সামার রিসার্চ প্রোগ্রামও থাকে যেটা হচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের দিকে দেখা যায় যে ওপেন পাওয়া যায়, লিঙ্কডইনে খুঁজলেও পাওয়া যেতে পারে। তো এখানে হচ্ছে যে ওই খোঁজাখুঁজির মেন্টালিটিটা আর কি থাকা লাগবে, যে আমি হচ্ছে একটু যদি খুঁজি তাইলে আমি অবশ্যই এরকম কাউকে না পাবো। বা আরো এমন কেস আছে যেরকম হচ্ছে আমি যেটা দেখেছি যে অনেক প্রফেসর নিউলি জয়েন করে, সো নিউলি যারা জয়েন করে ওদের কাছে কিন্তু তখন স্টুডেন্ট থাকে না, বাট ওরা কি করে, ওরা হচ্ছে যেরকম রিসার্চ ইন্টার্ন নেয়,
যারা হচ্ছে একটু কোয়ালিফাইড, তাদের সাথে কাজ করে তাদেরও এক্সপিরিয়েন্স গ্যাদার হয় এন্ড হচ্ছে একটা রিসার্চ প্রজেক্টও আগাইতে থাকে। সো দেয়ার আর লটস অফ অপরচুনিটিস, জাস্ট মানে ইউ নিড টু নো ওয়্যার টু লুক ফর ইট। ওকে, সো এই ব্যাপারটা মেবি মানে যদিও খুবই ছোট কয়েকটা কথা শেষ করছি আমরা, বাট জিনিসটা মনে হয় খুব বেশি ইম্প্যাক্টফুল। এবং হচ্ছে মানে এই যে অপরচুনিটিগুলো যে পাওয়া যায়, এবং হচ্ছে আন্ডারগ্রেড থেকে বা লাস্ট ইয়ার থেকেও যে প্রফেসরকে, বাইরের কোনো প্রফেসরকে রিচ আউট করে রেসপন্স পাওয়া যায় এবং কাজ করা পসিবল, তোর গল্প থেকে বুঝতে পারতেছি মোটামুটি আমরা। সো এরপরে যদি আমরা আসি লেটার অফ রিকমেন্ডেশনে, ফার্স্টে তোর কথা বলবি, দেন হচ্ছে ওভারঅল সবার কথা বলবি যে এগুলোর কেমনে নেওয়া বেটার, কাদের থেকে নেওয়া বেটার। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি হচ্ছে আমার মানে আইআইটিতে যে একাডেমিক আমাদের যে ফ্যাকাল্টি ছিল তাদের থেকে আমি হচ্ছে 3টা L1 নিয়েছিলাম। আর আরেকটা L1 আমি যেটা বললাম একটু আগে, যে আমি কিন্তু ফরেন প্রফেসরের সাথে কাজ করেছিলাম। আমি হচ্ছে যে যা কাজ করেছি কনভিন্সড হিম এনাফ যে উনি আমাকে একটা L1 দিতে রাজি হয়েছে। এন্ড সো আমার হচ্ছে এই 4টা L1 ছিল। আমি হচ্ছে একটা এক্সট্রা L1 এই জন্য নিয়েছিলাম যে কারণ হচ্ছে লাইক আপনি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, তো 10টা ইউনিভার্সিটিতে ওই প্রফেসরকে 10 জায়গায় সেন্ড করা লাগে। তো অনেক সময় দেখা যায় যে আমি এখনো শিওর না যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো কিনা। তো বারবার দেখা যায় প্রফেসরকে রিচ আউট করাটাও একটু ডিফিকাল্ট, মানে অনেক সময় উনি অ্যাভেলেবেল না থাকতে পারে। এই জন্য আমি হচ্ছে আর কি 4জন প্রফেসর থেকে নিয়েছি, যাতে কোনো কারণে যদি একজন থেকে কিছু মিস যায় আমি হচ্ছে আরেকজন থেকে নিতে পারবো, এই অপশনটা আমি ওপেন রেখেছি। আর কিছু ইউনিভার্সিটিতে 3টার বেশি L1, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই 4টা L1 সাবমিট করা যায়। তো যেগুলোতে করা যায় আমি 4টাই করে দিয়েছি। বাট ইন কেস যেমন একটা ইউনিভার্সিটিতে আমি দেখছিলাম যে মানে আমি যাকে কল করেছিলাম উনি অ্যাভেলেবেল ছিল না, সো আমি হচ্ছে আরেকজনের যেটা ছিল ওইটা আমি পরে সাবমিট করেছি। সো এটা ব্যাকআপ রাখাটা আই থিঙ্ক জরুরি। আর L1 নেওয়ার ক্ষেত্রে আমি আর কি যেটা ফোকাস করেছিলাম যে আমাকে যারা চিনে, মানে L1টা তো ওই প্রফেসর লিখবে, সো সে যদি নিজের আমার সম্পর্কে কিছুই না জানে সে তো কিছু লিখতে পারবে না। তো এখানে এটা ইম্পর্টেন্ট যে অ্যাটলিস্ট 2 বছর কাজ করেছি বা কোনো একটা প্রজেক্টে তার সাথে আমি ইনভলভ ছিলাম, সে আমাকে পার্সোনালি সামওয়াট চিনে, তাইলে সে হচ্ছে লেখার পয়েন্ট পাবে। কারণ L1-এও কিছু প্যারাগ্রাফ অ্যাড করা লাগে, একাডেমিক্স রিলেটেড হইতে পারে, পার্সোনাল ইন্টারাকশন রিলেটেড হইতে পারে। সেই জন্য অবশ্যই আমি সবার ক্ষেত্রে সাজেশন যেটা থাকবে যে থিসিস যেটা করে নর্মালি 4th ইয়ারে, ওইটার যে সুপারভাইজার থাকে আই থিঙ্ক উনি হচ্ছে অনেক কিছু বলতে পারবে স্টুডেন্ট সম্পর্কে, কারণ একটা লম্বা টাইম ধরে তার সাথে ইন্টারাকশন করা লাগে। তো আই থিঙ্ক ওনার থেকে L1 নেওয়াটা একটা ফ্রুটফুল জিনিস। আর আরেকটা হচ্ছে যে অন্য কোনো প্রফেসর থাকতেই পারে যাদের সাথে আমরা 2-3 বছরে অনেক বেশি ইন্টারাকশন করেছি, বা মনে হচ্ছে যে এই প্রফেসরের L1টা আমি যে ফিল্ডে যেতে চাচ্ছি এই ফিল্ডের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, সেটা আরেকটা ওয়ে। আরেকটা L1 নেওয়ার স্কোপ আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে। কেউ যদি এমন হয় যে 2-3 বছর ধরে ইন্ডাস্ট্রিতে জব করতেছে, তাহলে ইন্ডাস্ট্রি থেকেও আমরা আমাদের যে প্রজেক্ট ম্যানেজার থাকে বা বড় রোলে যারা আছে, যাদের সাথে আমি ক্লোজলি কাজ করেছি, যারা আমার সম্পর্কে কিছু কথা বলতে পারবে, তাদের L1 নেওয়া যেতে পারে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা যখন L1 পড়বে, তারা আর কি আমার সম্পর্কে একটা আইডিয়া পেতে যাবে যে যাদের সাথে আমি কাজ করেছি তারা আমাকে নিয়ে কি বলতেছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এটা তো অবভিয়াসলি বেস্ট, আমি যদি কোনো ফরেন প্রফেসরের সাথে কাজ করতে পারি এবং তার থেকে যদি L1 ম্যানেজ করতে পারি, আই থিঙ্ক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটা যদি করা যেতে পারে, লাইক আমি যেই র্যাঙ্কের ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি অটোমেটিক্যালি তার চেয়ে আমি একটু আগে যাবো আর কি, বিকজ একটা ফরেন L1 এর আই থিঙ্ক ইম্প্যাক্ট অনেক বেশি। আচ্ছা, এই পার্টে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। একটা হচ্ছে ওই যে 3টার জায়গায় 4টা L1 রাখা, এটা ব্যাকআপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডেডলাইন মিস হয়ে গেলে তো কিছু করার হ্যাঁ, থাকবে না। এক্স্যাক্টলি এটা অবশ্যই মাথায় রাখা উচিত। নেক্সট পয়েন্টে যদি আমরা আসি, স্টেটমেন্ট অফ পারপাস, সো কেমন হওয়া উচিত, তারপরে কেমনে ইফিশিয়েন্ট হইতে পারে, কেমনে আরো বেটার ভাবে এসওপি লেখা যেতে পারে। আচ্ছা, সো এসওপির ক্ষেত্রে আর কি আমার পার্সোনালি মনে হয় এটা পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কারণ হচ্ছে যে একজন প্রফেসর ইভেন আফটার ইন্টারভিউ, প্রফেসর ফাইনাল যখন ডিসিশনটা মেক করবে, আই থিঙ্ক এটা ওই এসওপির উপর বেস করে ডিসিশনটা নেয়। কারণ সে হচ্ছে 10টা স্টুডেন্টের ইন্টারভিউ নিছে, হতে পারে এখান থেকে 5 জনকে ভালো লাগছে, এখন 5 জন থেকে আমি আর নিবো কাকে? অনেকে আছে সেকেন্ড আবার ইন্টারভিউ কল করে, এটাও আমি দেখছি, আমার সাথেও হয়েছে। বাট ওই এসওপিটা হচ্ছে একটা রিফ্লেকশন যে আমি আসলে আমার স্টোরিটা আমি কিভাবে তার কাছে প্রেজেন্ট করতেছি। কারণ এসওপিতে টোটাল জিনিসটা কিন্তু আমি আমার স্টোরি লিখবো, আমি হচ্ছে একদম লাইক লাইফে, আন্ডারগ্রেড লাইফে বা রিসার্চ ক্যারিয়ারে আমি কি কি করছি, এটা কোন মোটিভেশনে করেছি আমি, এগুলো আমি প্রেজেন্ট করতেছি। সো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রফেসররা দেখবে, যে আমি আমার মোটিভেশনটা অ্যাকচুয়ালি কি। সাপোজ আমার ক্ষেত্রে যদি বলি, আমি হচ্ছে একটা এমন ল্যাবে যাচ্ছি যেটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি নিয়ে কাজ করে। সো এখানে অবশ্যই ইম্পর্টেন্ট তার এটা বোঝা যে আমি কোন জায়গা থেকে আমি মোটিভেশনটা গ্যাদার করছি যে আমি সিস্টেম সিকিউরিটিতে ইন্টারেস্টেড, বা আমি ইন্টারেস্টেড হয়ে কি কি কাজ করেছি বা কি কি জায়গায় আমার এখন কন্ট্রিবিউশন আছে, এই সবকিছু কিন্তু এসওপিতে মেনশন করা আছে। তো উনি যখন আমার এসওপিটা পড়ছে, মানে আমার চিন্তা ভাবনা এরকম ছিল যে আমি ওই প্রফেসরের কথা চিন্তা করেছি, এই প্রফেসর যদি ফার্স্ট লাইনটা পড়ে তাইলে সে কি পরের লাইনটা পড়তে ইন্টারেস্টেড হবে কিনা। কারণ মানে সে তো একটা স্পেসিফিক ফিল্ডে ইন্টারেস্টেড। মানে আমি অ্যাপ্লাই করার সময় আমি শুধু সিস্টেম সিকিউরিটিতে করি নাই, আমি মেশিন সিকিউরিটিতেও করেছি, ডিস্ট্রিবিউটেড সিস্টেম এগুলোতেও করেছি। তো যেই প্রফেসরকেই আমি আমার এসওপিটা পড়াইতে চাইছি,
আমার তার কথা চিন্তা করে এসওপিটা লেখা লাগছে, যেন ওই ফার্স্ট প্যারাগ্রাফটা তাকে অ্যাট্রাক্ট করে। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা প্রফেসরের কাছে খুব বেশি সময় থাকে না এসওপি পড়ার। সো ফার্স্ট প্যারাগ্রাফটা এমন হওয়া উচিত যে ওনাকে পুরো গ্র্যাব করে ফেলবে, উনি হচ্ছে এসওপিটা পড়তে ইন্টারেস্টেড হবে। উনি হয়তো 20 সেকেন্ড টাইম দিত, সে জায়গায় উনি 2 মিনিট টাইম দিবে। সো এটা আমাদের হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট, যেন আমি আমার লাইফের যে মোটিভেশন, যে মোটিভেশনের কারণে আমি আজকে অ্যাপ্লাই করতেছি, এটা যাতে আমি ফুটাই তুলতে পারি। তারপরে প্যারাগ্রাফগুলো বেসিক্যালি আমি কোন কাজটা করছি, আমি নর্মালি যেটা ফলো করছি যে আমি একটা প্রজেক্ট করেছি, সো এই প্রজেক্ট আমি ফার্স্টে কার সাথে করেছি, কেন করেছি, তারপর হচ্ছে এই প্রজেক্টটা করার মাধ্যমে আমি আমার মানে রিসার্চ ফিল্ডে নতুন কি ইম্প্যাক্ট ফেলছি। সো এই জিনিসগুলো যখন আমি পয়েন্ট বাই পয়েন্ট বলছি, প্রত্যেকটাই কিন্তু ইন্টার রিলেটেড, যে একটা স্টোরির মতো, যে আমি এটা করার কারণে এটা হয়েছে, এটা থেকে আমি এই মোটিভেশন পাইছি, এই মোটিভেশন থেকে আমি পরের কাজটা করেছি। সো এই প্যারাগ্রাফেই কিন্তু আমার স্টোরিটা শেষ না, আমার এই স্টোরিটা পরের প্যারাগ্রাফে আমি কনভার্ট করেছি আর কি। সো এইভাবে আর কি আমি জিনিসটা সাজানোর চেষ্টা করছিলাম। এন্ড আই থিঙ্ক আমার আমি এসওপিতে অনেক টাইম দিয়েছিলাম, আমি হচ্ছে অলমোস্ট 2 মাস আমি এসওপি নিয়ে পড়েছিলাম, ওই অক্টোবরের পরে নভেম্বর এন্ড ডিসেম্বর অলমোস্ট। এবং আমার হচ্ছে, আমার মনে আছে আমার হচ্ছে লাস্ট ভার্সন আই থিঙ্ক 39 নম্বর ভার্সন ছিল। সো অনেক অ্যালুমনাই, অনেক ফ্যাকাল্টি থেকে আমি রিভিউ নিয়েছি। রিভিউ নেওয়াটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে অবভিয়াসলি যারা গেছে অলরেডি এই জার্নিটা দিয়ে, তারা বেটার জানে আমার চেয়ে। সো তাদের থেকে রিভিউ নেওয়া, প্লাস রিভিউতে ওনারা যা বলছে এটা ইনকর্পোরেট করার পর এটাকে মেক সেন্স করতেছে কিনা, এটা আবার নিজের জাজ করা লাগবে। কারণ আমার এক্ষেত্রে এমন হয়েছে, আমি রিভিউ নিছি, দুইজন একই প্যারাগ্রাফকে, একজন বলছে যে শি লাভস দিস প্যারাগ্রাফ, আরেকজন বলছে যে এই প্যারাগ্রাফটা উঠায় দেওয়া উচিত, ঠিক আছে। So এটা একটা কনফ্লিক্টিং জিনিস। সো তখন আমার ডিসাইড করা লাগছে যে আমি কি আমার প্রোফাইলে, আমার স্টোরিতে এই প্যারাগ্রাফটা আসলে ইম্পর্টেন্ট কিনা। এন্ড আরেকটা লাস্ট যেটা হচ্ছে যে এসওপিতে যদি কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, কোনো অ্যাচিভমেন্টস থাকে, ওইটা ফুটায় তোলা উচিত, বিকজ ইট শোজ আওয়ার লিডারশিপ ক্যাপাবিলিটিস, বা আমরা যে অ্যাকচুয়ালি প্রেশার্ড এনভায়রনমেন্টে আমরা যে কাজ করতে পারি, এগুলো অ্যাকচুয়ালি প্রেজেন্ট করে, কারণ আমার কোনো অ্যাচিভমেন্ট থাকলে। আর লাস্টে আমরা হচ্ছে যেসব প্রফেসরের কাছে যেতে চাই, নর্মালি 3 জন বা 4 জনের নাম এবং তাদের কাছে কেন যেতে চাই, এটার একটা প্যারাগ্রাফ থাকে। এন্ড এট দি এন্ড হোয়াট ইজ লাইক মানে পিএইচডির পরে আমি কি করতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি বলে দেয় যে এসওপিতে এগুলো থাকা উচিত। তো তখন ওটা ফলো করে আর কি স্টোরিটা সাজাইতে হয়। তো মোটামুটি এসওপিতে খুবই বড় একটা অ্যামাউন্ট টাইম দেওয়াটা আই থিঙ্ক জরুরি। 39টা ভার্সন তো ভেরি হার্ড। ওকে, সো রিভিউয়ের কথা যেহেতু আসছে, সো যদি আমরা একটু টাইমলাইনটা নিয়ে কথা বলি, মানে লাইক একটা এক্সাম্পল হিসেবে যদি ধরি যে ফল 26 এর কথা ভাবি, মানে তোর কাছে যদি আমি স্পেসিফিক টাইম, এখন 25 এর জায়গায় তুই যদি 26 এ অ্যাপ্লাই করতে, তাহলে তোর টাইম, সময়, মানে সময়ের পরিক্রমাটা কেমন হতো? শুরু কবে, তারপরে কবে, কোনটা হতো? আচ্ছা, ফল 26 এর জন্য লাইক মানে ইনিশিয়াল যে ডিসিশন মেকিংটা যে আমি অ্যাপ্লাই করব, এটা অ্যাকচুয়ালি আরো অনেক আগেই নিয়ে নেওয়া উচিত। ওকে, এখন কারেন্টলি জুলাই চলে, জুলাই ইজ নট দ্য রাইট টাইম, প্রবাবলি একটু লেট, বাট নট দ্যাট মাচ লেটও আর কি। বাট নর্মালি আইডিয়াল কেস হচ্ছে যদি আমরা এটা ডিসিশন মেক করতে পারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে, যে আমি সামনের ফলে অ্যাপ্লাই করব, তাহলে আমার কাছে একটা খুব ভালো অ্যামাউন্ট অফ টাইম থাকে মেন্টালি প্রিপেয়ার হওয়ার, এবং পরবর্তীতে যে স্টেজটা আসবে যেখানে আমার অনেক রিগোরাসলি এফোর্ট দেওয়া লাগবে, ওইটার জন্য আমি প্রিপেয়ার হতে পারবো। তো নর্মালি মাই সাজেশন উড বি, যে কোনো ফলে অ্যাপ্লাই করতে হলে তার আগের যে মার্চ ফেব্রুয়ারি, তার মধ্যে যদি আমরা একটা প্ল্যান রেডি করতে পারি যে আমি এই মাসের মধ্যে আমি জিআরই দিব বা আইএলটিএস দিব, বা আমি এই মাসের মধ্যে অ্যাপ্লিকেশন সারবো, এই মাসের মধ্যে আমি প্রফেসর লিস্ট করা শেষ করবো, তাহলে বেটার হয় আর কি। ইন জেনারেল এখনো লাইক যদি আমরা ফল 26 টার্গেট করতে চাই, আমাদের সেপ্টেম্বরের আগে কিছু জিনিস আর কি শেষ করা উচিত। যেমন আমি কোন ডোমেইনে অ্যাপ্লাই করব, আমার রিসার্চ ডোমেইনটা কি, এটাই অনেকে কনফিউজ থাকে। আমি নিজেও অনেক দিন কনফিউজ ছিলাম। ইভেন আমি অ্যাপ্লাই করছি যখন, তখন আমি আসলে 2-3টা ডোমেইনে করেছি, কারণ আমি শিওর না আমার কোন ডোমেইনটা আমার জন্য স্যুট করে। সো এরকম অনেকেই থাকতে পারে। সো ওই যে কোন ডোমেইনে অ্যাপ্লাই করবে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে চাই, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোন টাইপের কাজ আমার ভালো লাগে, ওইটা সবার ফার্স্টে ডিসাইড করাটা জরুরি যে আমার ডোমেইন এটা। এরপরে এই ডোমেইন ধরে আই থিঙ্ক এই জুন বা জুলাই এর মধ্যেই একটা লিস্ট তৈরি করে ফেলা উচিত, যে লিস্টে আমার হচ্ছে ওই ডোমেনে যেসব প্রফেসররা কাজ করে, যেসব ইউনিভার্সিটি আছে, ওইসব ইউনিভার্সিটি নিয়ে আমি হচ্ছে যে লিস্ট আউট করব। এবং ইউনিভার্সিটি লিস্টিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে টায়ার মেনটেন করা জরুরি, যে টপ টায়ার ইউনিভার্সিটি, মিড টায়ার ইউনিভার্সিটি এবং সেফটি ইউনিভার্সিটি। আমার যদি টার্গেট থাকে যে আমি যেতে চাই পিএইচডি তে, সেক্ষেত্রে কিছু সেফটি ইউনিভার্সিটি থাকাটা জরুরি। আর আমার যদি টার্গেট থাকে যে আমি এই ফলে না গেলেও চলবে, বাট আমি অনেক টপে যেতে চাই, সেক্ষেত্রে ইটস ডিফারেন্ট, তখন আমার স্ট্র্যাটেজিও ডিফারেন্ট হবে। বাট নর্মালি টপ, মিড আর সেফটি, এই তিনটা মেনটেন করাটা ইটস ইম্পর্টেন্ট। এন্ড এই কাজটা আমাদের অবশ্যই সেপ্টেম্বরের আগে করে ফেলা উচিত, কারণ সেপ্টেম্বর থেকে নর্মালি যারা হচ্ছে মেইল করতে চায় প্রফেসরদেরকে, তাদের ওই সেপ্টেম্বর থেকে মেইল করা স্টার্ট করা উচিত। সেপ্টেম্বর, অক্টোবর এই টাইমটাতে অ্যাক্টিভলি প্রফেসররা দেখে যে কারা মেইল করতেছে, ঠিক আছে। যেসব প্রফেসররা অ্যাকচুয়ালি এরকম মেইলের মাধ্যমে আগে থেকে ইন্টারভিউ নিয়ে স্টুডেন্ট নিতে চায়, অনেক প্রফেসর আছে এটা পছন্দ করে না। অনেক প্রফেসর হচ্ছে বলে যে আমি হচ্ছে তুমি সেন্ট্রালে অ্যাপ্লাই করো, তারপর আমি দেখবো। তো তাদের ক্ষেত্রে এটা আসলে অ্যাপ্লিকেবল না। আমি পার্সোনালি মানে মেইল করে তারপরে অ্যাপ্লাই করছিলাম,
মেল করার মাধ্যমে যারা আমাকে পজিটিভ রেসপন্স দিচ্ছে, যারা আমার ইন্টারভিউ কল করছে, আমি সেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। সো আমি যদি এভাবে অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর মেইলিং এর জন্য রাখা উচিত। যদি আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে চাই তাইলে হয়তো বা এটা খুব একটা দরকার নেই, তখন আমি সেপ্টেম্বর অক্টোবরে হচ্ছে প্রফেসর লিস্টিং করতে পারি, জিআরই আইএলস এগুলো দিয়ে দিতে পারি। বাট আমি যদি মেইল করতে চাই সেপ্টেম্বর অক্টোবর শুড বি ফর মেইলিং। তারপরে যদি আমি অক্টোবরের মধ্যে মেইল করা শেষ করি। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। Okay, sure. সো ইমেল যে করব মানে লাইক কারেন্ট সিচুয়েশনের কথা যদি চিন্তা করি, হ্যাঁ। মানে আগে এতদিন ধরে শুনে এসেছি যে অনেকেই মোস্ট অফ দ্য পিপল হয়তো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করতো, বাট এখন 25-26 এ ইউএসএ ফান্ডিং এত এত ইস্যু নিয়ে এই সিচুয়েশনের মানে তোর সাইড থেকে সাজেশন কি থাকবে, সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করা নাকি এভাবে করা? এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ডিপেন্ডস অন দ্য প্রোফাইল। মানে আমার প্রোফাইলে যদি এমন হয় যে আমি মাস্টার্স করেছি, হ্যাঁ সো তার মানে দে অলরেডি নো যে আমার থিসিস বা রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে, আমার পাবলিকেশন আছে 4-5টা, বা অনেক টপ কোনো কনফারেন্সে আমার 1-2টা পাবলিকেশন আছে। তার মানে কি আমার প্রোফাইল অনেক ভালো, আমার সিজিপিএ ভালো, আমার জিআরই স্কোর ডিসেন্ট। তাইলে যেটা হবে যে তখন সেন্ট্রালি আসলে করাটাই প্রেফারেবল, কারণ হচ্ছে আমার প্রোফাইল অবভিয়াসলি আদার 100 জনের চেয়ে অনেক বেটার। সো আমি যখন অ্যাপ্লাই করবো আমার প্রোফাইলটা অবশ্যই নোটিস হবে। সো ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রোফাইল তাহলে ইউ ক্যান গো ফর সেন্ট্রালি, এবং সেক্ষেত্রে ইটস ফাইন, ইউ উইল গেট সামওয়্যার। বাট আমার কেসে যেটা হয়েছিল যে আমার মাস্টার্স ছিল না, আমার কোনো পাবলিকেশনও ছিল না, আই জাস্ট হ্যাড এ রিসার্চ এক্সপিরিয়েন্স, যেটা দিয়েই আমার হচ্ছে আগাইতে হইতো। সো আমি যদি প্রফেসরকে রিচ আউট না করতাম তাইলে যেটা হইতো যে আমার এই প্রোফাইল দিয়ে জাস্ট অনলি সিজিপিএ দিয়ে হয়তো বা আমি পার্ডিউ যেতে পারতাম না, হয়তো বা অন্য কোথাও হইতো, বাট আমি পার্ডিউ বা টপ 20 ক্র্যাক করা আমার পক্ষে পসিবল হতো না। এবং এখানে আরেকটা অ্যাডভান্টেজ আমি পাইছিলাম, আমি হচ্ছে সেপ্টেম্বরে যেহেতু মেল করা স্টার্ট করেছিলাম, তো সেপ্টেম্বরে আমি হচ্ছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর থেকে কাজের অফার পাইছিলাম, যে আমি হচ্ছে উনি একটা রিসার্চ প্রজেক্ট করবে, তো ওইটাতে আমার একটা আইডিয়া ছিল, সো উনি হচ্ছে ওইটাতে আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট প্রকাশ করেছে। সো আমি হচ্ছে তখন ওনার সাথে কাজ স্টার্ট করছি, এবং আমি এসওপি তে এটাও মেনশন করছি যে আমার হচ্ছে অলরেডি হচ্ছে একটা জায়গায় আমি কাজ করতাম, দেন আমি আরেক জায়গাতেও এখন এই কাজটা করতেছি। কারণ ইউসি মানে আমার কিন্তু রিসার্চ, আমার কিন্তু পাবলিকেশন নাই, সো আমি কিন্তু এসওপি তে পাবলিকেশন নিয়ে কথা বলতে পারতেছি না। তো আমার কথা বলতে হবে এমন কিছু নিয়ে যেটা আমি এখন করতেছি বা আমি এখন ইন্টারেস্টেড। তো আমি যখন এই দুইটা প্রজেক্টের কথা মেনশন করছি যে আমি এর আগে এরকম একটা প্রজেক্ট করেছি এন্ড এখন আমি কারেন্টলি এরকম একটা করতেছি, তখন হচ্ছে কিছু একটা ভ্যালু অ্যাড হয়েছে যে না আমার হচ্ছে এরকম ক্যাপাবিলিটি আছে যে আমি হচ্ছে একটা ইউএস ইউনিভার্সিটির কোনো একটা প্রজেক্টে আমি এখন কারেন্টলি কাজ করতেছি। এটা আই থিঙ্ক হেল্প করছে। সো এটা যাদের প্রোফাইলে এখন কারেন্টলি পাবলিকেশন নাই তাদেরকে আমি সাজেস্ট করবো যে ওদের অবশ্যই মেইল করা উচিত, কারণ মেইল করলে আইডিয়া পাওয়া যাবে। এবং আমার আরেকটা হেল্প হয়েছিল মেইল করার মাধ্যমে, আমি হচ্ছে আমার ক্যালিবারটা একটু বুঝতে পারছি। মানে আমার ইনিশিয়ালি আমি অনেক আন্ডারএস্টিমেট করছিলাম নিজেকে, ইউনিভার্সিটি লিস্ট এটা আমি হচ্ছে টপ 30 বা এরকম অ্যাপ্লাই কম করতে চেষ্টা করতেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার যেহেতু পাবলিকেশন নাই আমার হয়তো হবে না। সো যখন আমি মেইল করছি তখন ওদের রেসপন্স দেখে আমার মনে হয়েছে যে না আমি তো আরেকটু আপডেট করতে পারি। আর এটা মনে হয় অনেকের ক্ষেত্রেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইনফ্যাক্ট বাংলাদেশি পার্সপেক্টিভে চিন্তা করলে যে অনেকেই থাকে হয়তো কোয়ালিটি বেটার, হয়তো ইনফ্যাক্ট অনেকেই ভাবে যে আমার দ্বারা তো বাইরে পড়া পসিবল না, ঠিক আছে আমি কেন আবেদন করবো, আমার তো হবে না, আমি কোথায় একটা ছোট জায়গায় ছোট ডিপার্টমেন্টে পড়ি, কেউ হয়তো চেনে না। বাট এই আন্ডারস্ট্যান্ডিং নিজেরা করার পরে যেটা হয় যে কেউ আর অ্যাপ্লিকেশন করে না, অথবা যদি করেও তার যতটুক ক্যালিবার ওটুক ওই জায়গায় আবেদন করার সাহসী করে না। হ্যাঁ, সো এখানে কি এক্সপেরিমেন্টাল হওয়াটা জরুরি, যে মানে এক্সপেরিমেন্ট করে আমি দেখি, মানে ট্রাই করি যে আমার হয় নাই, ট্রাই করতে তো সমস্যা নেই, মানে ট্রাই করলে সর্বোচ্চ কি হবে, আমি একটু হয়তো বা কষ্ট পাবো যদি না হয়, বাট আমি ট্রাই না করলে আমার কোনোদিন হবেও না। সো এটা আর কি মাথায় রাখা জরুরি যে উই শুড অলওয়েজ ট্রাই। সো আমার হচ্ছে ওই টাইমে আমি এটা রিয়েলাইজ করছিলাম যে হ্যাঁ আমি আরেকটু ভালো ইউনিভার্সিটি টার্গেট করতে পারি, তখন আমি করছি, আলটিমেটলি আমি ওইরকম একটা ইউনিভার্সিটি ল্যান্ড করছি। সো এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল এই আগে মেইল করার কারণে। সো আমার জেনারেল সাজেশন, যদি প্রোফাইল অনেক বেটার থাকে তাহলে ইউ ক্যান মেইল, মানে মেইল করতে তো সমস্যা নেই, মেইল যদি আমার কাছে এনাফ টাইম থাকে আই ক্যান অবভিয়াসলি মেইল। বাট এছাড়া যদি অনেক বেশি পাবলিকেশন থাকে, গুড প্রোফাইল, তাহলে সেন্ট্রালি অ্যাপ্লাই করা যেতে পারে। বা যারা অনেক ফ্রেশার, লাইক মাত্র আন্ডার গ্রাজুয়েট শেষ করেছে, রিসার্চ প্রোফাইল খুব একটা বিল্ড আপ হয় নাই, তাদের ক্ষেত্রে অবশ্যই আই থিঙ্ক মেইল করাটা বেশি ইম্পর্টেন্ট। এন্ড কারেন্ট ফান্ডিং সিচুয়েশন দিয়ে যেটা, এই সিচুয়েশনে মেইল করাটা আসলে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ কারেন্টলি অনেস্টলি যেটা বলি যে ফান্ডিং লাইক গত বছরের চেয়ে আই থিঙ্ক হাফ নেমে গেছে আর কি। মানে এটা অনেক প্রফেসরও বলছে আমাকে যে ওরা ওয়েট করতেছে ফান্ডিং এর জন্য, রেজাল্ট পাচ্ছে না। এন্ড আমরা কয়েকদিন আগে একটা নিউজও মনে দেখছি যে এনএসএফ 50% ফান্ড কাট করে। সো প্রবলেম এখানে আছে, বাট সলিউশনও আছে। আমি যদি আমার প্রোফাইল ওইভাবে প্রেজেন্ট করতে পারি, মানে জিনিস পুরোটাই কিন্তু আমার প্রেজেন্টেশনের উপর। আমি ফার্স্টে মেইল দিব, মেইলের মাধ্যমে আমি যদি দেখাইতে পারি যে আমি ক্যাপেবল, সে আমাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউতেও যদি আমি দেখাইতে পারি আমি ক্যাপেবল, সে আমাকে নিবে না কেন, মানে না নেওয়ার তো কোনো প্রশ্ন নয়। হতে পারে আগে দুইজনকেই নিত, এখন একজনকে নিবে, বাট আমি বেটার হলে আমাকেই নিবে। সো আই থিঙ্ক ওইটাই মানে ট্রাই করা লাগবে। এন্ড হ্যাঁ, মেইল করাটা আই থিঙ্ক এখন কারেন্ট সিচুয়েশনে একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। আমরা যদি আগের বা পুরাতন যারা অ্যাপ্লিকেশন করছে ওদের থেকে সাজেশন নেই, জিনিসটা একটু এখনকার জন্য টাফ ম্যাচ করা। ওকে, সো আমরা মোটামুটি ইমেইলিং এর এবং হচ্ছে কোন টাইমে কি করা উচিত মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এখন যদি আমরা জিআরই বা এলস নিয়ে একটু কথা বলছি। সো আমার ক্ষেত্রে হচ্ছে আমি জিআরই দিয়েছিলাম, বাট আমার মনে হয় আমার জিআরই স্কোর আমার মানে পার ডিউ ক্র্যাক করাতে কোনো ইম্প্যাক্ট ফেলে নেই, কারণ আমার জিআরই স্কোর
খুব একটা অ্যাভারেজ একটা স্কোর ছিল। বাট আই থিঙ্ক আমি মানে অন্যদের থেকে দেখছি যে যাদের জিআরই স্কোর অনেক ভালো ছিল, ফর এক্সাম্পল 320 অ্যারাউন্ড 320 অর প্লাস মাইনাস, তাদের ক্ষেত্রে আসলে আই থিঙ্ক এটা একটা ইম্প্যাক্ট ফেলছে টু গেট। সাপোজ দুইটা প্রোফাইল আছে যাদের হচ্ছে একদম সেম প্রোফাইল, বাট একজনের জিআরই স্কোর হচ্ছে 320 প্লাস আর একজন জিআরই দেয়নি, তো সেক্ষেত্রে প্রবাবলি যে জিআরই দিছে তারটা কনসিডার করতে পারে, বাট সব ইউনিভার্সিটি করে না। যেমন পার্ডিউর ক্ষেত্রে মানে আমার যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমাকে বলছিল যে মানে জিআরই ইজ অপশনাল, পার্ডিউতে জিআরই অপশনাল, অনেক জায়গাতে Optional থাকলে কি দেওয়া উচিত নাকি উচিত না? অপশনাল থাকলে, এখন এটা অপশনাল মিন্স প্রোফাইলে রাখতে পারো, বাট আমি এটা দেখবো না, এটা আমার কোনো ধরনের মার্কিং ক্রাইটেরিয়ার পার্ট না। বাট যদি বলে রিকমেন্ডেড, এটা ইউনিভার্সিটি প্রোফাইলেই দেখা যায়। যদি বলে জিআরই ইজ রিকমেন্ডেড, তার মানে জিআরই একটা পার্ট প্লে করবে। তুমি যদি করো ভালো, না করলেও সমস্যা নেই, বাট করলে দেয়ার কুড বি বেনিফিটস। বাট পার্ডিউতে লেখা ছিল ইটস অপশনাল। অপশনাল আচ্ছা। মিন্স রাখলেও চলে, না রাখলেও চলে, রাখলেও কিছু হবে না, না রাখলেও কিছু হবে না। এখানে হচ্ছে আমি আরেকটা ইনসাইট অ্যাড করি, মানে শর্ট স্টোরিজের আমাদের আগের গত যে এপিসোডটা পার্ডুর আরেকটা প্রফেসরের সাথে, সো ওইখানে মানে একটা ইনসাইট ছিল, জিনিসটা মেবি হিউম্যান নেচার এমনই, অপশনাল আছে বাট এট দ্য এন্ড যেহেতু কোভিড, এটা তো কোভিড থেকে শুরু হয়েছে, কোভিড এর আগে একটা প্রফেসর 15-20 বছর ধরে স্টুডেন্ট হচ্ছে জাজ করে, তার মধ্যে একটা পার্ট থাকে জিআরই, সো তার কিন্তু মানে ডিপ ইনসাইড একটা জিনিস কাজ করে, আচ্ছা এটা হ্যাঁ, দেখে আসি এটা একটু true, কেমন, এটা true, ঠিক আছে? yeah. দেখে আসি একটু কেমন, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা কিন্তু ধর মানে হয়তো ইউনিভার্সিটি থেকে বলছে অপশনাল, বাট সে হয়তো নিজে থেকে যখন দেখবে আচ্ছা দেখে আসি কেমন, স্কোর যদি বেটার হয়, কোয়ান্টিটি যদি বেটার থাকে, মানে সামহাট কিন্তু সে বায়াসড হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু হ্যাঁ, এটা আমি এগ্রি করি। And আমি এটাও এগ্রি করি যে জিআরই স্কোর থাকাটাও মানে যদি আমার পক্ষে পসিবল হয়, তাহলে জিআরই ভালো মতো প্রিপারেশন নিয়ে একটা ডিসেন্ট স্কোর তোলা উচিত, বিকজ ইটস এ পার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন। বাট অনেকের ক্ষেত্রে মানে কারেন্টলি তো আমাদের লাইফ খুবই স্যাচুরেটেড, মানে অনেক ধরনের কাজ থাকে। যেমন আমি একটা 9 আওয়ার জবের পাশে অ্যাপ্লিকেশন করছি, সো আমার পক্ষে জিআরই প্রেপ নেওয়াটা একদম 2 মাস বসে এটা আমার পক্ষে পসিবল ছিল না। সো আমি প্রেপ যেরকম নিয়েছি আমি রেজাল্টও এরকম পাইছি। বাট যাদের পক্ষে পসিবল, আই থিঙ্ক ওদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই জিআরই দেওয়া উচিত, কারণ জিআরই এর একটা ভালো স্কোর মানে টিএশিপ ল্যান্ডিং করতে অনেক হেল্প করে। সাপোজ সে টিএ দিতে চায়, এখন যার জিআরই স্কোর ভালো তাকে তো অবভিয়াসলি আগে কনসিডার করবে। আর যে কোভিড এর কারণে যে রেস্ট্রিকশনটা, এটা কিন্তু 2025 পর্যন্ত ছিল। সো উই রিয়েলি ডোন্ট নো যে 2026 ওরা কি বলবে, তো এটাও একটা ব্যাপার। 2026 হইতে পারে জিআরই আবার ম্যান্ডেটরি করে দিল। সো আই থিঙ্ক জিআরই যদি টাইম থাকে অবশ্যই কনসিডার করা উচিত। আর প্রোফাইল যদি অনেক ভালো থাকে সেক্ষেত্রে জিআরই না কি করে অন্য কিছুতেও ফোকাস করা যেতে পারে। বাট ইফ ইউ আর লাইক ফ্রেশার, জিআরই দেওয়া উচিত। তো এখন যদি আমরা একটু জাস্ট জেনারিক একটা স্কোরের কথা চিন্তা করি তোর এক্সপেরিয়েন্স থেকে, যে আইএলটিএস স্কোর কেমন থাকা উচিত, জিআরই স্কোর কেমন থাকা উচিত, সেফ? আচ্ছা, আইএলটিএস বা টোফেলের ক্ষেত্রে আই থিঙ্ক 100 বা 100 প্লাস এরকম থাকলে এনাফ। আর আইএলটিএস এর ক্ষেত্রে সেফ হচ্ছে 7.5। 7 থাকলেও সমস্যা নেই, 7 থাকে অনেকে যাচ্ছে। বাট এখানে যেমন টপ ইউনিভার্সিটিতে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমার ইউনিভার্সিটিতে যেটা রিকোয়ারমেন্ট যে নো ব্যান্ড লেস দেন 7। আমার কোনো ব্যান্ড 7 এর নিচে থাকা যাবে না, এন্ড স্পিকিং এ 8 থাকতে হবে যদি আমি টিএশিপের জন্য কনসিডার্ড হতে চাই। সো এটা হচ্ছে টপ ইউনিভার্সিটি গুলা একটা স্পেসিফিক ব্যান্ড দিয়ে দেয়। সো ওগুলো আর কি দেখা লাগবে আর কি, যে আমার যদি টার্গেট থাকে এইসব ইউনিভার্সিটি, তাহলে আমার ওইভাবেই প্রিপারেশন নেওয়া লাগবে। আমার হচ্ছে স্পিকিং একটু বেশি ফোকাস করা লাগবে, কারণ এছাড়া তো স্পিকিং এ 8 না তুললে দেখা যাবে টিএস। বাট এমন না যে 8 না তুললে পাওয়া যায় না, 8 না তুললে ওরা হচ্ছে আলাদা টেস্ট নিয়ে দেন হচ্ছে তোমাকে এলিজিবল করায়, ওটা সমস্যা নেই। বাট স্টিল মানে দ্য জেনারেল সাজেশন ইজ 7 প্লাস রাখা, এন্ড কোনো ব্যান্ড 7 এর নিচে না রাখার চেষ্টা করো। 7 ইজ এ ডিসেন্ট স্কোর, ইটস এনাফ আর কি। ওকে, সো ভেরি গুড সাজেশন। সো আমরা এইসব ল্যাঙ্গুয়েজ টেস্টের পরে যদি একটু ফান্ডিং এর কথা বলতে চাই, ফান্ডিং বলতে এখনকার সিচুয়েশন নিয়ে মানে এবছর থেকেই তো একটু ক্রাইসিস শুরু হয়েছে। সো এই বছরে মানে তোর এক্সপিরিয়েন্স কেমন ফান্ডিং এর ব্যাপারে, এন্ড সামনে যারা অ্যাপ্লাই করবে তাদের ফান্ডিং পাওয়ার জন্য বেনিফিট হইতে পারে এমন কিছু সাজেশন? আচ্ছা, ফান্ডিং এর কেসে হচ্ছে যে শুরুতে আসলে মানে যখন আমি সেপ্টেম্বরে আর কি মাইন্ড সেট করেছি যে এখন থেকে শুরু করবো অ্যাপ্লিকেশন, তখন আসলে ফান্ডিং নিয়ে এত ইস্যু ক্রিয়েট হয় নাই। ওকে, ইস্যু ক্রিয়েট হয়েছে আই থিঙ্ক অক্টোবর বা সেপ্টেম্বরের লাস্টে থেকে। তো তখন যেটা হয়েছে যে অনেকেই বলতেছিল যে দে আর নট শিওর যে স্টুডেন্ট নিতে পারবে কিনা, বিকজ হচ্ছে ওদের অনেক গ্রান্ট প্রপোজাল আটকায় আছে এনএসএফ এর কাছে, যেটা হচ্ছে পরবর্তীতে অনেক মানে মাস রিজেকশনও খাইছে। মানে এটা তো দেখছি আমরা যে অনেক বেশি ফান্ডিং এর ক্ষেত্রে। তো ফান্ডিং কাটের কারণে অবশ্যই এটা বড় একটা সমস্যা, মানে আগের চেয়ে এখন স্টুডেন্ট নেওয়ার রেটও একটু কমে যাবে। বাট সাজেশন হচ্ছে যে আমি যদি ওই লেভেলে ডিটারমাইন থাকি, যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি ইনিশিয়ালি ফল 24 অ্যাপ্লাই করতে চাইছিলাম, বাট আমার ফল 24 বিভিন্ন কারণে করা হয়নি। বাট 25 আমি অনেক বেশি ডিটারমাইন ছিলাম, মানে আমার হচ্ছে এবার যেতে হবে এই টাইপের একটা সিচুয়েশন, মানে আমি নিজে আর কি মানে মাথায় রাখছিলাম। সো আমার ক্ষেত্রে যেটা করছিলাম যে আমি প্রতিটা কম্পোনেন্টে অনেক বেশি ওভার সিরিয়াস ছিলাম। ওকে, মানে আমি যখন মেল করছি আমি অনেক ওভার সিরিয়াস হয়ে মেল করছি। আমি আই থিঙ্ক 200টার মতো মেল করছি। এটা ইটস নট নেসেসারি যে 200টা মেল করা উচিত, 50টা মেল করেও
অনেকে চান্স পাইছে। আবার যখন এসওপি লিখছে আমি অনেক রিগোরাসলি এসওপি নিয়ে পড়াশোনা করছি, যে কে কি এসওপি লিখছে, কোথায় কি টাইপের এসওপি লেখে। সো এই টোটাল পার্টটা না নিজের মোটিভেশনের উপর, মানে আমার ফান্ডিং কাট হোক, ফান্ডিং ধরো গায়েব হয়ে যাক, বা ধরো 100 জন এখন নিবে মাত্র প্রতি বছর, স্টিল মানে আমার যদি ওই লেভেলের মোটিভেশন থাকে যে আমি ক্র্যাক করতে চাই বা আমি যাইতে চাই, তাহলে আমি ওই প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে অনেক রিগোরাসলি স্টাডি করবো। এন্ড ওই স্টাডি করলে আমার পারফরমেন্স অবশ্যই বেটার হবে, আমি ইন্টারভিউ অবশ্যই নিয়ে আসতে পারবো, একটা কোনো না কোনো ইন্টারভিউ আনলে ইন্টারভিউ ক্র্যাকও করতে পারবো। এটা অনেকটা ডিপেন্ড করে যে আমি আসলে কতটুকু চাই, আমার ইচ্ছা কতটুকু আসলে এই হায়ার স্টাডিজে যাওয়ার। বা অনেকের থাকে কি, অনেকের থাকে যে বিদেশ যেতে চায় বা এই টাইপের, বাট আমার মনে হয় খালি ওই বিদেশ যেতে চাই টাইপের মোটিভেশন ইজ নট এনাফ। মানে আমার হচ্ছে একটা স্পেসিফিক একটা মোটিভেশন থাকা উচিত যে আমি এইটা নিয়ে কাজ করতে চাই বা আমি এই ফ্যাসিলিটিস এর জন্য চাইতে চাই। ওরকম যদি ডিটারমিনেশন থাকে, আই থিঙ্ক ওই প্রত্যেকটা কম্পোনেন্টে সবাই সিরিয়াস থাকবে, লাইফে যত কাজে থাকুক ওইটা নিয়ে সে অনেক বেশি প্রায়োরিটাইজ করবে, এন্ড আলটিমেটলি রেজাল্টও সে ভালোই পাবে আর কি। ওকে, সো আমরা যদি হচ্ছে তুই ইন্টারভিউর কথা বলছিস, তো কেউ যদি ইমেল করে ওইটাকে লাইক একটা গুড ইমেল করা এবং ওইটাকে একটা ইন্টারভিউতে কনভার্ট করা, ইন্টারভিউতে একটা প্রফেসরকে ইমপ্রেস করা, এইটা নিয়ে যদি একটু বলতি। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় যে আমি যেভাবে করছিলাম এটা একটা সাকসেসফুল ফরম্যাট ছিল, কারণ হচ্ছে আমি অনেকগুলো ইন্টারভিউ কল, আমি হচ্ছে মোটামুটি 18 থেকে 20টা আই থিঙ্ক ইন্টারভিউ কল পেয়েছিলাম। তো এটা অ্যাকচুয়ালি একটা এই কারেন্ট সিচুয়েশনে একটা হিউজ অ্যামাউন্ট, এটা হচ্ছে আই থিঙ্ক। সো এখানে আমার মনে হয় ইমেল ফরম্যাটটা আমি আসলে অনেকের ফরম্যাট দেখে আমি একটা ফরম্যাট রেডি করছিলাম। তো আমি যদি ফরম্যাটটা নিয়ে জাস্ট একটু বলি যে মানে ইমেইলে আসলে আমার বেশি কথা বলা উচিত প্রফেসরের কাজ নিয়ে, মানে আমি যে প্রফেসরকে টার্গেট করছি তার অবশ্যই 1 থেকে 2টা পেপার আমার খুবই ভালোভাবে পড়া উচিত। প্রফেসরের ওই পেপারটা পড়ে আমার হচ্ছে শুরুতে ধরো আমি তো বলতেই পারি যে আমি হচ্ছে এই বছর পিএইচডি তে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তারপরে আমার অবশ্যই ওনার পেপার নিয়ে আমার হচ্ছে একটা প্যারাগ্রাফ রেডি করা উচিত, যে প্যারাগ্রাফে আমি ফার্স্টে বলবো যে আপনার পেপারে আপনি এই প্যারামিটারটা ইউজ করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমি বলতে পারি কিন্তু আপনার এই প্যারামিটার ইউজ করার কারণে এই জায়গায় একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, যে সমস্যাটা উনি নিজেও হয়তো বা পেপারে মেনশন করছে একটা লিমিটেশন হিসেবে। তারপরে কিন্তু চিন্তা ভাবনা করে, এই পার্টটাই সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ চিন্তা ভাবনা করা লাগে অনেক বেশি, হতে পারে 1-2 দিনও লাগতে পারে। বা চিন্তা ভাবনা করে আমি যদি একটা সাজেশন দিতে পারি যে আপনার এইটা সলভেবল যদি আমরা এখানে এরকম নতুন একটা কিছু মিক্স করি, যদি এরকম কোনো সাজেশন হইতে পারে আমার সাজেশনটা নট দ্যাট মাচ গুড, মানে আমিও যে সাজেশন দিছি আমার হইতে পারে সব অনেক সাজেশনই নেইভ ছিল, বাট কিছু সাজেশন বেটারও ছিল যেগুলো হচ্ছে দেখা গেছে রিপ্লাইতেও অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ এটা তো করা যেতে পারে। সো আমি যদি চিন্তা করি এবং হচ্ছে এরকম ভাবে আমি যদি মেলটাকে সাজাই, তাহলে সে বুঝবে যে আমি ওনার পেপার অনেক ভালোভাবে পড়ছি, আমার এই ফিল্ড নিয়ে ভালো নলেজ আছে, যে আমি সাজেস্ট করতে পারতেছি যে এইভাবে কাজ করা যেতে পারে। তো তখন সে ইন্টারেস্টেড হবে আমার সাথে কথা বলতে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, মানে যে কেউ নিজের কাজ নিয়ে কথা বলতে অনেক বেশি আগ্রহী থাকে। তো সে যদি জানে যে আমি ওনার কাজ নিয়ে পড়াশোনা করছি, তাহলে সে আমার সাথে ডিসকাস করতে হয়তো বা ভালো ফিল করবে। এবং তারপরে একটু রিলেট করা উচিত যে আমি কারেন্টলি যেসব নিয়ে কাজ করতেছি এটা রিলেভেন্ট টু দ্য টাইপ অফ ওয়ার্ক হি ইজ ডুইং অর শি ইজ ডুইং, যে আমি হচ্ছে কারেন্টলি এরকম সিকিউরিটিতে আমি এই জিনিস নিয়ে কাজ করতেছি, যেটা থেকে আমার ইন্টারেস্ট আছে আপনার এই ফিল্ডে কাজ করার। এরকম কথাবার্তা বলা যেতে পারে যেগুলো রিলেভেন্ট। আমাদের মানে অনেক কম্পোনেন্টই থাকতে পারে রিলেভেন্ট, মানে এখন যে জায়গায় আমার স্যামসাং আমি কি কাজ করতেছি এটা রিলেভেন্ট না, সেটা তো আমার ওখানে মেনশন করে লাভ নাই কোনো। সো যে জায়গায় আবার আমার স্যামসাং এর কাজ রিলেভেন্ট সেটা আমি ওখানে আবার মেনশন করছি। এভাবে আর কি মানে প্লাগ এন্ড প্লে করা লাগবে, যে কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা দেখলে উনি ইন্টারেস্টেড হবে, কোনটা দেখলে হবে না, স্টাডি করা লাগবে মানে ওই প্রফেসরের প্রোফাইল। এভাবে মেইল করলে যেটা হবে যে উনি যদি মেইলটা পড়ে তাহলে উনি ইন্টারেস্টেড ফিল করবে এন্ড উনি ইন্টারভিউ কল করবে, মানে এটা অনেক ক্ষেত্রে আমার হয়েছে। ওকে, সো আমরা এই ব্যাপারটাতে অনেক মাইক্রো লেভেলের সাজেশন পাইছি, যেটা এত মানে ডিপ ডিসকাস কখনো করা হয় নাই। সো আই গেস এই জিনিসপাতি অনেকের অনেক হেল্প করবে। এখন আমরা যদি ফান্ডিং নিয়ে কথা বলছি মোটামুটি, সো আচ্ছা ইন্টারভিউর কথা হয়েছে, এন্ড ফান্ডিং এর ব্যাপারে যেটা অনেকেই মানে এবছর যেটা দেখেছি যে অনেকেই ইন্টারভিউ কল পাইছে অথবা হচ্ছে প্রফেসরের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু প্রফেসর ওই যে একটু আগে যেটা বলতেছি ওই যে ফান্ডিং হয়তো পাওয়ার কথা ছিল বাট পায় নাই, দেখে রিজেকশন খেয়েছে, ঠিক আছে। সো এই ব্যাপারটাতে কি কিছু করার থাকে? এই ব্যাপারটা আসলে মানে এটা টোটালি আমাদের কন্ট্রোলের বাইরে। মানে আমি এমনও দেখছি যে 5-6 জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স পাইছে, সব জায়গা থেকেই বলছে যে জানাবে, বাট দিন শেষে ওই প্রফেসর কোনো স্টুডেন্টই নিতে পারেনি, কারণ ওনার গ্র্যান্ড একটা রেজাল্ট আসার কথা ছিল এপ্রিলেও আসে নাই বা কোনো কারণে রিজেক্ট হয়েছে। এইবার এবছর এটা অনেক বেশি হয়েছে, যার কারণে আমি অনেক ভালো ভালো স্টুডেন্টকেও দেখছি যে যারা অ্যাকসেপ্টেড হয়েছে বাট যেতে পারছে না ফান্ডিং এর অভাবে। এটা একটা সিচুয়েশন যেটা আমাদের হাতের বাইরে। তো এখানে একটা সাজেশন হচ্ছে যে হরাইজনটাকে একটু মানে ব্রডেন করা যেতে পারে, যে আমরা খালি ইউএসএ স্পেসিফিক না থেকে হয়তো বা আরো যে বাইরে ইউরোপ বা অস্ট্রেলিয়াতে আরো যে অপরচুনিটিস আছে বা কিছু স্কলারশিপের অপরচুনিটি, ইরাসমাস মুন্ডোস বা শিভনিং, এই টাইপের জিনিসগুলো একটু এক্সপ্লোর করা যেতে পারে। কারণ হ্যাঁ কমনওয়েলথে অনেকগুলোই আছে এবং অস্ট্রেলিয়াতে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, কানাডাতে আছে। সো আমার মনে হয় মানে যদি আমার ওইরকম টার্গেট থাকে যে আমরা ইউএসএ নিয়ে একটু রিস্ক ফিল করতেছি, উইচ ইজ ট্রু, ইভেন ফল 26-এও এটা আই থিঙ্ক কন্টিনিউ হবে।
যে ফল 25-এ যেটা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা আরেকটু মানে অন্যদিকেও দুই একটা অ্যাপ্লিকেশন করতে পারি, যে অস্ট্রেলিয়াতে কিছু ভালো ইউনিভার্সিটি আছে। আমি হচ্ছে একটা ইন্টারভিউ দিয়েছিলাম সুইজারল্যান্ডে, ইউনিভার্সিটি অফ জুরিকে। সো এরকম কিছু মানে এগুলো কিন্তু ইন্টারভিউ পাওয়া পসিবল, মানে এরকম না যে আমি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে করবো তারা দিবে না, ওখানে ফান্ডিং কম, দে অলসো হ্যাভ ভেরি লেস ফান্ডিং, বাট ওইভাবে মেল দিলে বা ওইভাবে যদি আমি রিলেভেন্ট কাজ শো করতে পারি তাহলে তারাও ইন্টারভিউ কল করবে। সো আই থিঙ্ক এটা আর কি, যে আমরা আরেকটু বাইরের দিকে চিন্তা করা যেতে পারে, যেহেতু ফান্ডিং নিয়ে কিছু ইস্যুস আছে। এন্ড দেন এগেইন মানে ফান্ডিং নিয়ে ইস্যুস থাকলেও লাস্টের দিকে কিন্তু আবার অনেকেই অনেক ফান্ডিং পাইছে। মানে আমি দেখছি যে একদম লাস্টে এসে অনেক আমার ফ্রেন্ডরা যারা হচ্ছে কয়েকজন আছে যারা হচ্ছে ফান্ডিং পেয়ে গেছে। সো ওইটাই মানে ইউএসএ তো অবভিয়াসলি অপরচুনিটিস বেশি, মানে এখন ফান্ডিং কাট হলেও স্টিল ইউএসএ তে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্টই যাচ্ছে। সো ইউএসএ অবশ্যই টার্গেটে রাখা উচিত, তারপরে সাথে আরো কিছু ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। মানে আগে যেটা হতো যে প্ল্যান এর পরে জাস্ট প্ল্যান বি রাখতাম, এখন প্ল্যান বি সি ডি হয়তো বা রাখা যেতে পারে। ওকে, সো এটা ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, যেহেতু আমরা ভার্সিটি নিয়ে কথা বলতেছি এবং দেশ নিয়ে কথা বলছি, এন্ড সবার ক্ষেত্রে যে ইউএস হবে এটাও তো টাফ। এই ক্ষেত্রে হচ্ছে ইউরোপের ব্যাপার বা ইরাসমাস আছে, আরো আরো কত কত কিছু আছে। তো আমরা যদি এখন মানে তোর ব্যাপারে জিজ্ঞেস করি যে হচ্ছে তুই ওভারঅল কয়টাতে অ্যাপ্লিকেশন করছিস, ওর মধ্যে কয়টাতে কি রেজাল্ট আসছে, কেমন রেজাল্ট আসছে? আচ্ছা, আমার ক্ষেত্রে হচ্ছে আমি মানে আমি হচ্ছে টোটালি অ্যাপ্লিকেশন করেছি আর কি আমার ইন্টারভিউ এর পারফরমেন্সের উপর বেস করে। মানে যেসব ইন্টারভিউতে আমার কাছে মনে হয়েছে যে তারা বলছে যে ভালো বা আমার চান্স আছে বা বলছে এনকারেজ করছে যে অ্যাপ্লাই করো। হ্যাঁ। আবার অনেকে আছে যে এনকারেজ মানে ইন্টারভিউ নেয় নাই, বাট তাদের মেইলের মানে যে রিপ্লাই সেটা দেখে আমার মনে হয়েছে যে ওরা অ্যাকচুয়ালি ফিল করতেছে যে আই কুড বি এ গুড ক্যান্ডিডেট। সো আমি এভাবে আই থিঙ্ক আমি 14টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম টোটাল, উইচ ইজ এ বিগ নাম্বার অ্যাকচুয়ালি, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি থাকে। সো সবার পক্ষে কয়টা করা উচিত, মানে সেফ থাকা? ইউজুয়ালি হচ্ছে যে যেটা বলছে যে টপ, মিড আর লো বা সেফটি, এই তিনটা টায়ারেই কিছু ইউনিভার্সিটিজ রেখে আই থিঙ্ক 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা ইজ ভেরি রিজনেবল, মানে 10টা অ্যাপ্লাই করা যেতেই পারে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি চাইলেই 20টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা মানে 20 বার আমার প্রফেসরকে দিয়ে এলওআর পাঠাইতে হবে। সো এটা কিন্তু নট এ ফিজিবল থিং আর কি। সো এটাও মাথায় রাখতে হবে যে আমি 14টা করছি, আমার কিন্তু 14টা এরকম আমার প্রফেসরকে সেন্ড করা লাগছে। সো দে ওয়ার গুড এনাফ, বাট সবাই হয়তো বা ওভাবে মানে কমফোর্টেবল ফিল করবে না। মানে একটা ব্যাপার হচ্ছে আবার তার কাছে তো তার তো একটা স্টুডেন্ট যাচ্ছে হ্যাঁ না। সেটাই, সে তার হচ্ছে 20টা স্টুডেন্ট যাচ্ছে, সো 20 10 200টা, সো এটা অনেক হিউজ নাম্বার। সো তার বিরক্তি ফিল করাটাও আসলে নরমাল, সেটাও মাথায় রাখতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় টপ, মিড আর সেফটি মিলে 10টা ইজ এ গুড নাম্বার। 8 থেকে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, সো ভেরি গুড সাজেশন। এন্ড একটা জিনিস খুবই মানে বেটার যে আজকে হচ্ছে শফিকের থেকে আমরা অনেক মাইক্রো লেভেলের জিনিসপাতি শুনতে পারতেছি, যেটা মানে অন্য সময় পসিবল হয় না। সো আমরা যদি আরো আরো কিছু ব্যাপারে আসি, মানে আরেকটু মাইক্রো লেভেলে ঢুকি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে মানে যারা আন্ডার গ্রেডে থাকে ওভারঅল পুরো দেশের মধ্যে আর কি, সো সবার কথা চিন্তা করলে মানে তাদেরকে মানে ওভারঅল কি সাজেশন থাকবে আর কি, একটা যে যারা আন্ডার গ্রেড থেকে পিএইচডি তে যেতে চায় তাদের জন্য একটা জেনেরিক সাজেশন? আচ্ছা, তাদের ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয় যে মানে তুমি যদি ফার্স্ট ও সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হও, আই থিঙ্ক তুমি জাস্ট এক্সপ্লোর করো। মানে ইউ আর নট স্টিল শিওর যে তুমি আসলে হায়ার স্টাডিজটা তোমার জন্য সুটেবল কিনা। সো আই থিঙ্ক ফার্স্ট সেকেন্ড ইয়ারে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা বা ডেভেলপমেন্টে ফোকাস করা বা আন্ডারগ্রেড কোর্স ওয়ার্কে ফোকাস করাটা ইম্পর্টেন্ট, যাতে তোমার ওই বেসিকটা বিল্ড আপ হয়। এন্ড তোমার যদি আসলেই তুমি ফিল করো যে ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন রিসার্চ অথবা হায়ার স্টাডিজ অ্যাব্রডে যাইতে চাই, সেক্ষেত্রে যেটা করা উচিত যে এই যে কম্পোনেন্ট গুলা যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, এসওপি, এলওআর বা রিসার্চ যে প্রোফাইলটা বিল্ড আপ করা, এই কম্পোনেন্ট গুলো নিয়ে আস্তে ধীরে জানা শুরু করা লাগবে। যে আমি হচ্ছে যে এই যে সাপোজ হচ্ছে যেমন হচ্ছে ফেসবুকে অনেক মানে হেল্পফুল একটা গ্রুপ আছে নেক্সট অফ ইউএসএ, ওই গ্রুপে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে অনেক কথাবার্তা হয়। সো তুমি হচ্ছে ওইটাতে অ্যাড হও, অনেক ডকুমেন্টসও থাকে। সো তুমি ওই গ্রুপে অ্যাড হও, তুমি দেখো যে কারেন্টলি ধরো এই বছর যারা যাচ্ছে ওরা কিভাবে আসলে প্রোফাইলটা সাজাচ্ছে বা ওরা কিভাবে ক্র্যাক করতেছে ইন্টারভিউ, এগুলো দেখলে আস্তে আস্তে ইউ অলসো ফিল মোটিভেটেড। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি দেখছিলাম যে এরকম 2023-এ থাকতে আমি দেখছি যে এরকম একজন যাচ্ছে, সেগুলো দেখে আমি একটা মোটিভেশন ফিল করছি। সো ওগুলো দেখে তুমি কম্পোনেন্ট গুলো নিয়ে আইডিয়া নেওয়া শুরু করো। এন্ড যেহেতু রিসার্চ একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ তুমি পিএইচডি তে যাচ্ছ মানে কি তোমার সে দেখতে চাবে যে তোমার রিসার্চে কিরকম এক্সপিরিয়েন্স আছে। সো আই উড সে যদি পসিবল হয় থার্ড ইয়ারের লাস্টে থেকে, স্পেশালি ফোর্থ ইয়ারে তো অবশ্যই, যদি আমরা রিসার্চ কোনো প্রজেক্টে ইনভলভ হতে পারি তাহলে আমরা অ্যাটলিস্ট আমাদের ডোমেনটা নিয়ে আমরা একটা সিওরিটি লাভ করতে পারবো যে আমি এই ডোমেনটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, আমি মেশিন লার্নিং এর এই পার্টটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। এটা হচ্ছে যে নিজের থেকে আসতে হবে। অনেক সময় এমন হতে পারে তোমার কাছে অপরচুনিটি নাই, বাট তখন অপরচুনিটি বানায় নিতে হবে। এই যে যেটা বললাম আমি শুরুতে, যে সিনিয়রদের সাথে যোগাযোগ করো, এমএসএ হয়তো বা একজন এই প্রজেক্টে কাজ করতেছে, তুমি এটাতে একটু খোঁজ নাও, যে ডোমেনের হোক, হ্যাঁ সেই ডোমেন, হ্যাঁ তুমি একটু খোঁজ নাও। তোমার তো 5টা ডোমেন নিয়ে তুমি হালকা হালকা জ্ঞান তো সংগ্রহ করতেই পারো। তারপর তোমার যদি ফিল হয় যে না আমি এই ফিল্ডে আমার মনে হচ্ছে একটু ইন্টারেস্ট, তো তুমি এই ফিল্ডে একটা কাজ শুরু করো। অনেক ফ্যাকাল্টি কিন্তু অনেক হেল্পফুল।
আমরা তাদেরকে যে বলতে পারি যে আমি এরকম একটা কাজ করতে চাই, আপনার কাছে কোনো কাজ আছে কিনা। সো এরকম তুমি যদি থার্ড আর ফোর্থ ইয়ার থেকে একটু রিসার্চের সাথে ইনভলভ হও, তাহলে তোমার রিসার্চ একটা এক্সপিরিয়েন্সও হবে, প্লাস তুমি মানে ওই টাইম থেকে ফিল করবা যে আসলে তুমি হায়ার স্টাডিজ অ্যাপ্লাই করার উপযোগী কিনা, মানে তুমি কি আসলে এই রিসার্চের যে বোঝাটা বা যে এই পার্টটা এটা কি আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। সো এই জন্য মানে আমার সাজেশন থাকবে থার্ড ফোর্থ ইয়ারে থাকলে ইউ ক্যান লুক ফর রিসার্চ প্রজেক্ট, যেগুলো হচ্ছে কারেন্টলি হয়তো তোমার আশেপাশে হইতেছে, অথবা তুমি ইনিশিয়েট করতে পারো। ঠিক আছে, কারণ এটা করলে তুমি এখন আন্ডারগ্রেডের পরে ডিরেক্ট যাও বা 2 বছর পরে যাও, ইউ শুড অলওয়েজ গেট কানেক্টেড উইথ এনি রিসার্চ ফোকাস পিপল, কারণ এটা অবভিয়াসলি তোমার প্রোফাইল অবশ্যই হেল্প করবে। সো যারা আন্ডারগ্রেডে আসো ইউ ক্যান ফলো দিস, অ্যান্ড হচ্ছে মোটিভেটেড থাকাটা অনেক জরুরি, কারণ কারেন্টলি ফান্ডিং কাটের জন্য আরো হার্ড হয়ে গেছে জিনিসপত্র। বাট ইফ ইউ আর মোটিভেটেড এনাফ ইউ উইল বি এবল টু ক্র্যাক ইট। এটা Okay. আসলে কোনো সমস্যা। আচ্ছা, আমাদের শফিকের সাথে কথা বলতে যেহেতু মোটিভেশনের কথা আসছে, সো মানে তোর কেসে মোটিভেটেড পারসন অথবা মোটিভেটেড থিং হিসেবে কাজ করছে কোন জিনিসটা? আমার কেসে হচ্ছে আমি আমি অনেক মানে ফার্স্ট ইয়ারে যখন আসছি তখন থেকে আমি হয়তো মাথায় চিন্তা করতাম যে হায়ার স্টাডিজে যাবো, ইউএসএ যেতে হবে বা এখানে যেতে হবে, ওইটা টোটালি ছিল বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে, ওইটা কোনো সিরিয়াস কোনো থট ছিল না, যার কারণে আমার মধ্যে ওইরকম সিরিয়াসনেসটাও ছিল না। ওই সিরিয়াসনেসটা অনেক টাইম পর্যন্ত আমার ক্ষেত্রে আসেও নাই। আই থিঙ্ক আমার ক্ষেত্রে যেটা ছিল যে মানে একটা কামব্যাক পয়েন্ট ছিল আর কি, মানে আমি বলতে পারবো যে মানে কোভিড এর পরে মানে আমার হচ্ছে একটু স্ট্রাগলিং কিছু ইয়ার্স গেছে, যেখানে হচ্ছে আমি কপ আপ করছিলাম আর কি, মানে আমার একাডেমিক ওয়েতেও আমি হচ্ছে খুব একটা ভালো করতে পারতেছিলাম না। সো তখন যেটা হয়েছে যে আই থিঙ্ক আমি যখন স্যামসাং এ জয়েন করছি বা স্যামসাং এ যখন আমার হয়েছে, সো ওইটা আই থিঙ্ক একটা এমন টাইম ছিল যেখানে আমার কাছে ফিল হয়েছে যে ইটস সামথিং নিউ আর কি। অ্যান্ড স্যামসাং এ জয়েন করার পর যেটা হচ্ছে স্যামসাং ইজ এ রিসার্চ ফোকাস ইনস্টিটিউট, সো ওইখানে কিন্তু অনেক বেশি আমার ইনোভেশন রিলেটেড কাজের সাথে আমার মানে ইনভলভ থাকা লাগছে, এবং ওইখানে আমি সিকিউরিটি নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছি, এখনো করতেছি। সো ওগুলো করতে যেয়ে আমি আসলে এই যে রিসার্চের যে কম্পোনেন্ট গুলা, যে ধরো নোবেলটি খুঁজে বের করা, বা হচ্ছে অনেক পয়েন্টে এই প্রবলেমটার অ্যাকচুয়ালি ক্রেডিবিলিটি আছে কিনা, এটা সলিউশনটা কিরকম, এটা ইভ্যালুয়েট করা উচিত, এই জিনিসগুলো সম্পর্কে আমি আসলে আরো ভালোভাবে জানতে পারছি, এবং জিনিসগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে একটা ইউজার সেন্ট্রিক একটা প্রবলেম যেটাকে আমি খুব ইজিলি আমি হচ্ছে চিন্তা করলে আমি হচ্ছে 2-3টা সলিউশন পাইতে পারি, দেন 2-3টা সলিউশন আবার দেখবো আমরা যেটা অলরেডি এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করলে আমি ওটাকে টুইক করবো আর একটু বেটার করার চেষ্টা করবো। সো তখন আমার কাছে ফিল হয়েছে যে দিস ইজ দ্য টাইপ অফ ওয়ার্ক যেটা হয়তো আমি ফিউচারে করতে ইচ্ছুক। So, তখন আমি অ্যাকচুয়ালি ফিল করছি যে না আমার সামনে অ্যাপ্লাই করা উচিত, মানে ওইখান থেকে আসলে মোটিভেশনটা গ্যাদার। অনেকগুলো ডট কানেক্টেড মোটামুটি। হ্যাঁ, মোটামুটি ইটস নট অ্যাবাউট ওনলি ওয়ান থিং। ফোর্থ ইয়ারও আমি যখন হচ্ছে কাজ করেছিলাম মানে আমার থিসিসে, তো তখনও আমি আসলে ওইখান থেকেও কিছু মোটিভেশন গ্যাদার করছি যে আমি সিকিউরিটি ফিল্ডেই যেতে চাই। তো এইভাবে আর কি প্রত্যেকটা ছোট ছোট জিনিস, অ্যান্ড আশেপাশের অনেক ফ্রেন্ড ছিল যাদের থেকে অনেক ধরনের হেল্প পাইছি, সাপোর্ট, অনেক সাপোর্টিভ ফ্রেন্ডই ছিল, Seniors. হ্যাঁ সিনিয়র ছিল অবভিয়াসলি, সিনিয়রদের এবং তাদের সাকসেস স্টোরিজ গুলাও। সো এগুলো দেখে আসলে ফিল করছি যে হয়তো বা ট্রাই করা যেতে পারে। ভেরি ইন্টারেস্টিং। সো আমরা যেহেতু মোটিভেশনের কথা শুনে ফেলছি, সো আমরা মেবি পিএইচডি অ্যাপ্লিকেশনের সব মডিউল কভার করে ফেলছি এবং অনেক ডিটেলসে কভার করছি। তোর কি কোনো কিছু মানে বাদ গেছে বলে মনে হচ্ছে? কোনো কিছু অ্যাড করার আছে এই পার্টে? না, আমার মনে হয় মানে যতগুলো ছোট ছোট কম্পোনেন্ট আছে সবগুলো নিয়ে কথা হয়েছে। বাট এখানে আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটি যখন আমরা লিস্ট করি, হ্যাঁ, সো এই লিস্টিং করার ক্ষেত্রে আমাদের কিছু মানে ওয়েবসাইট আছে, যেরকম সিএস র্যাঙ্কিং সম্পর্কে আমরা জানি, যেখানে হচ্ছে ফিল্টার করে আর কি মানে একটা ফিল্ড ওয়াইজ সার্চ করা যায়। বাট এখানে একটা সাজেশন থাকবে যে অনেক সময় এখানে আপডেটেড প্রফেসরদের লিস্ট থাকে না। অনেক প্রফেসরই আছে যারা নিউলি জয়েন করছে, 2025 জয়েন করছে, তো তাদের লিস্ট ওখানে পাওয়া যাবে না। সো ওই ক্ষেত্রে যেটা করতে হবে যে অনেক কেসে কিছু প্রফেসর যারা হচ্ছে সিনিয়র প্রফেসর, ওদের প্রোফাইলে গেলে, তাদের অ্যালুমনাই লিস্টে গেলে আমরা দেখতে পারি যে রিসেন্টলি ওদের ল্যাব থেকে যারা গ্র্যাজুয়েট করছে ওরা কোথায় আছে, এবং অনেকেই দেখা যায় যে প্রফেসর হয়েছে কোনো না কোনো জায়গার। সো এইটা কিন্তু একটা এমন লিস্ট যেটা খুবই রিসেন্টলি আপডেটেড, মানে ওই পার্সনটা 2025 কোনো জায়গায় প্রফেসর হিসেবে জয়েন করবে বা করেছে অলরেডি। সো ওনার কাছে কিন্তু একটা স্টার্টার প্যাকেজ আছে, উনি হচ্ছে এখন অ্যাটলিস্ট 2জন স্টুডেন্ট নিবে। সো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, মানে কারেন্টলি যেহেতু ফান্ডিং কাটের কারণে অনেকে ফান্ড পাচ্ছে না, সেখানে উনি একটা ল্যাব স্টার্ট করবে যেখানে ওনাকে ইউনিভার্সিটি একটা স্টার্টার প্যাকেজ দিচ্ছে, যে এই ওয়েতে খুঁজে পাওয়া কিন্তু এই ওয়েতে খুঁজে পাইলে যেটা হবে যে এখন এখানে অনেক ধরনের ব্যাপার থাকতে পারে, অনেকে মনে করতে পারে যে ইয়াং প্রফেসরদের কাছে গেলে হয়তো বা অনেক বেশি কষ্ট করা লাগবে, প্রেশার বেশি থাকবে। সো এটাও একটা ট্রেড অফ আর কি, মানে এখন আমি কি চাই, এখন এখানেও আবার সুবিধা আছে, আমি যদি তার সাথে কাজ করলে আমি আসলে শিখতে পারবো অনেক কিছু, কারণ সে আমাকে খুবই গ্র্যানুলার লেভেল আমাকে গাইড করবে। বাট একজন অনেক সিনিয়র প্রফেসর হয়তো ওই টাইমটা আমাকে দিতে পারবে না। সো এই ট্রেড অফটা নিজে ডিসাইড করা লাগবে। So এটা একটা ওয়ে যে আমি ফাইন্ড আউট করতে পারি যে কোন কোন প্রফেসর নতুন জয়েন করতেছে, কারণ তারা অবভিয়াসলি স্টুডেন্ট নিচ্ছে। আর র্যাঙ্কিং করার ক্ষেত্রে আমার হচ্ছে নর্মালি ইউএস নিউজ ফলো করতে পারি, আর ফিল্টার করে দেখার জন্য সিএস র্যাঙ্কিং।
সেই দুইটা দিয়ে আমার হচ্ছে নিজের মতো করে একটা র্যাঙ্কিং ডিসাইড করা লাগবে যে আমি টপ মানে এটাকে ধরতেছি। আমার কাছে টপ মানে হ্যাঁ, কোনটা? আমার কাছে টপ মানে কোনটা, সবার জন্য টপ সেম হবে না, মিড সেম হবে না, লো সেম হবে না। সো এটা নিজের একটা অপটিমাইজেশনে আসতে হবে যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট। ওকে, সো লাস্ট একটা পয়েন্ট এটাতে, যে তোর এক্সেপ্টেন্স আসছে কোথায় থেকে কোথা থেকে? আচ্ছা, আমার আসলে 7টা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আসছিল, আমি 14টা অ্যাপ্লাই করছিলাম, সো ইটস 50% সাকসেস রেট। 50%, এই টাইমে 50% কিন্তু হিউজ। হ্যাঁ আই গেস। তো এখানে আর কি আমার সবগুলোই ফুল ফান্ডেড ছিল, মানে কোনোটা এরকম হয় না যে ফান্ড শিওর না। ওকে, এন্ড আমার বেশিরভাগই টিএ ছিল, টিএ অফার আসছিল। সো এখানে ইউনিভার্সিটি গুলো হচ্ছে ফার্স্ট অফ অল পার্ডিউ থেকে তো পার্ডিউতে যাচ্ছি আমি, এছাড়া ছিল পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট, এনসি স্টেট, ইউনিভার্সিটি অফ ইউটা, উইলিয়াম এন্ড ম্যারি, এন্ড আরেকটা কোনটা ছিল জানি ভুলে গেছি অ্যাকচুয়ালি। কয়টা বলছি? 6টা বলছি। হ্যাঁ, এটা মনে নেই। আচ্ছা, সো মোটামুটি যে কয়েকটা শুনেছি সবই কিন্তু টপ, ঠিক আছে? টপ বলতে মিডের উপরে এবং টপ টপ কভার করে, যেটা মানে কারেন্ট সিচুয়েশনে আমার কাছে মনে হয় ডেফিনেটলি সবাই বুঝে যে কতটা টাফ এই সিচুয়েশনে 7টা ইউনিভার্সিটি ক্র্যাক করা, এবং পুরোপুরি ফান্ডেড আর কি। আমরা শফিকের থেকে একদম প্রত্যেকটা জিনিস নিয়ে এত ডিটেলসে জানতে পারছি, যেটা মানে আশা করতেছি অবশ্যই সবার জন্য খুব বেশি উপকারী হবে। তো আমরা এখন যদি একটু ব্যাকট্র্যাক করে ছোট বাবার স্টোরিতে যাই, যে ওর স্কুল সময়টা কেমন কাটছে, ভার্সিটি কলেজ এই সময়টা কেমন কাটছে, এবং ডেফিনেটলি ও তো মানে একদিন এই জায়গায় আসে নাই, এই প্রত্যেকটা মডিউল তার জন্য মানে তার লাইফে একটা বড় বড় ইম্প্যাক্ট রাখছে। সো এইসব নিয়ে যদি একটু শুনি যে কেমন কাটছে ছোট বাবার টাইমটা। আচ্ছা, আমি আসলে স্কুলে ছিলাম হচ্ছে বিশিষ্ট মুন্সি আব্দুর পাবলিক কলেজে। সো এটা বেশ মানে লাইক আমরা জানি এটা বিজিবির আন্ডারে। সো ওইখানে আর কি চুল নিয়ে অনেক বেশি প্যারা দিত। যাই হোক, মানে আমি কখনোই কোনো মানে নার্ড ছিলাম না, মানে আমি হচ্ছে অলওয়েজ চেষ্টা করছি একটু এক্সট্রোভার্ট নেচার বজায় রাখার, বা যেসব জিনিস আমি আসলে কখনো করি নাই ওগুলো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাই করছি, বা অলওয়েজ আমি ট্রাই করছি যে নতুন কিছু অ্যাড করার, মানে অলওয়েজ পড়াশোনার মধ্যে থাকি নাই। এই জিনিসটা মানে এই যে একটা নেচার, মানে আমি মেবি কানেক্ট জিনিসটা যেটা বাইরের পার্সপেক্টিভ থেকে বুঝতেছি, যে ওর যে এই ক্যারেক্টারটা, এই নেচারটা, এটা হচ্ছে ওকে ওই যে পিএইচডি অ্যাপ্লিকেশনের যে জেনেরিক কিছু করা, জেনেরিক কিছু অ্যাচিভ করা, হ্যাঁ। এর থেকে বেটার মানে এর থেকে বেটার কিছু অ্যাচিভ করা, রিস্ক নেওয়া, এই জিনিসটাতে কিন্তু সামহাউ মানে হ্যাঁ, I think এটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ইফেক্ট হ্যাঁ, হয়েছে। আই থিঙ্ক আই অলওয়েজ লাইক আই ওয়ান্টেড টু ট্রাই সামথিং নিউ। সো এটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি ওইখানেও আমি অনেক এক্সপেরিমেন্টাল জিনিস করেছি যেটা মানে কাজে দিছে অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, এটা ট্রু। সো স্কুল থেকে আসলে আমি এরকমই ছিলাম আসলে, তো এভাবে আমি আসলে আমার এই কারণে আমার একটা ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ডাইভার্স ছিল। Okay. দেখা গেছে যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় তাদের সাথে আমার খুব বেশি ভালো কানেকশন, এন্ড যারা হচ্ছে অনেক বেশি ঘুরে বেড়ায় তাদের সাথে অনেক ভালো কানেকশন। সো আমার স্কুলটা আসলে এভাবেই গেছে। এন্ড আমি কলেজে ছিলাম, ঢাকা কলেজে। সো ঢাকা কলেজের টাইমটা অ্যাকচুয়ালি খুবই ছোট ছিল, মানে কলেজ টাইমটা তো এমনি অনেক ছোট হয়। ছোট হয়। প্লাস তখন হচ্ছে কলেজ মানে আই থিঙ্ক মানে আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন থেকে ঢাকা কলেজ একটু স্ট্রিক্ট হওয়া শুরু করে যে অ্যাটেন্ডেন্স নিয়ে। সো আমি মানে ফার্স্ট ইয়ার আমি হয়তো কলেজেই যাই নাই খুব একটা। মারামারি হতো না? হ্যাঁ, মারামারিও হইতো, সোগুলো থেকে একটু দূরে থাকতাম। বাট এমনি ইন জেনারেল হচ্ছে কলেজ লাইফে আসলে ওখানেও ফ্রেন্ড সার্কেল ছিল এবং তাদের সাথে ঘুরতাম অনেক বেশি। তখন কোচিং সেন্ট্রিক ছিলাম, কোচিং এ হয়তো অনেক বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আড্ডা মারতাম। আমি আড্ডা মারতে অনেক পছন্দ করতাম, এন্ড লাইক অনেক কিছু নিয়ে আড্ডা মারা যায়, যেমন ফুটবল আমার একটা অনেক পছন্দের জিনিস, তো এটা নিয়ে অনেক কথা বলা যেত। তো মোটামুটি এরকমই আর কি কাটতাম ভার্সিটির আগ পর্যন্ত। ভার্সিটির আগ পর্যন্ত বলতে মাঝখানে তো অ্যাডমিশন টাইম আছে, হ্যাঁ, অ্যাডমিশন নিয়ে একটু শুনতে যাচ্ছি। অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে যে অবভিয়াসলি লাইক তখন তো মানে অলরেডি ফিক্স করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। সো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে অ্যাজ অলওয়েজ সবার যেটা টার্গেট থাকে বুয়েট। সো ওইটা নিয়ে কোচিং করতাম, ওইটা নিয়ে অনেক বেশি অ্যাডামেন্ট ছিলাম। বাট আমার কাছে মনে হয় যে হয়তোবা তখন আর কি ফোকাসে কিছু ল্যাকিংসও ছিল, কারণ হচ্ছে যে দেখা গেছে যে তখন টাইমটা এরকম ছিল যে অনেক ডাইভার্স সিচুয়েশন ছিল আর কি আমার আশেপাশে, তো যার কারণে হয়তো আমি ওইভাবে ফোকাসও করতে পারিনি। আমার কি এট দ্য এন্ড আমার ডিউতে হয়েছিল, বাট বুয়েটে হচ্ছে এক্সাম আমি অনেক ভালো দিছিলাম, বুয়েটে খুবই ভালো এক্সাম দিছিলাম, এবং আমাদের বছর কোশ্চেন মনে একটু ইজি ছিল। সেখানে একটা মিসকনসেপশন কাজ করছিল, যেমন হচ্ছে যে অনেক জায়গায় যেমন বলেছিল যে ওই যে তখন তো 60টা কোশ্চেন আসতো, রাইট? 60 কোশ্চেনের মধ্যে 600 মার্কের মধ্যে লাইক 40টা যদি ভালো মতো করতে পারি তাহলেই নাকি হয়ে যাবে। তো আমি তো 40টা, আমি 45টা করে বসে আছি, আমি ভাবছি যে আমার তো হবেই। বাট পরে দেখলাম যে কোশ্চেন এত ইজি ছিল যে সবাই 55টা করে পারছে। সো আমার আগে পরে বুয়েটে আসলে হয় নাই, ওয়েটিং এ ছিলাম। তো তারপরে আগে ডিউতে আমার হয়েছিল, ডিউতে মোটামুটি ভালো পজিশন আসছিল, এবং সিএসসি আইআইটি দুটার মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কোনটায় যাওয়া উচিত। হয় আইআইটি আইআইটি মেন ছিল ফোকাস ছিল ইন্টার্নশিপ, ঠিক আছে, যে আমি 4th ইয়ারে একটা 6 মাসের ইন্টার্নশিপ করবো যেখানে আমাকে আবার স্যালারিও দিবে। তো এটা আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগছিল যে আমি হচ্ছে 4th ইয়ারে উঠে ইনকাম করা শুরু করবো। তো এই কারণে আমি আইআইটি নিয়েছিলাম। এছাড়াও কিছু সিনিয়রও সাজেশন দিছিল। সো আই থিঙ্ক হ্যাঁ, মানে যা ডিসিশন নিয়েছি আই ডোন্ট রিগ্রেট এনি অফ ইট। আইআইটিতে আমি খুব লাইক ভালো এনভায়রনমেন্ট পাইছি। আই অলসো মেড সাম ভেরি গুড ফ্রেন্ডস, লাইক সো আই থিঙ্ক আই ডোন্ট রিগ্রেট এনি পার্ট অফ ইট। ওকে, সো এখানে আমি একটা মানে
একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে যেটা হয় যে ইউজুয়ালি মানে যেহেতু এনভায়রনমেন্ট এরকম, তো সবাই যেটা টার্গেট করে যে লাইক বুয়েটে বা একদম টপ ভার্সিটিতে যেতে হবে, এন্ড একটা মেজর পার্ট থাকে যারা কিন্তু এই ভার্সিটিগুলো ক্র্যাক করতে পারে না, মানে সিট তো লিমিটেড, হ্যাঁ। কাউকে না কাউকে ছাড়তেই হবে। Yep. সো তারা ধর পরে নিচে কোনোটাতে পড়ে। সো আমি যদি তোর এক্সাম্পল দিতে চাই এখন, যে তুই বুয়েটে ইচ্ছা ছিল বুয়েটে পড়ার, বাট সামহাও হয় না, এখন এখানে ঢাকা ভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে পড়ছস। সো এখন এই সময় এসে কি এই জিনিসটার কোনো ইম্প্যাক্ট আছে লাইফে, বা কি মনে হয়? এখন আমি যদি একটা মানে স্ট্যাটিস্টিক্স দিতে যাই যে মানে এই ফল 25 এসে যদি আমরা মানে ওভারঅল সিনারিও দেখতে চাই, সো মানে পুরো দেশ থেকে, এটা কি জানা আছে পুরো দেশ থেকে পার্টুতে কয়জন যাচ্ছে এবার? পুরো দেশ থেকে মানে কম্পিউটার সায়েন্স হ্যাঁ, সিএসএ। সিএসএ আমি অ্যাকচুয়ালি এখনো কাউকে পাইনি। আচ্ছা, সো বাট আমাদের আগের ইন্টারভিউ যে তানজিম ইয়ার, সো ও হচ্ছে চান্স পাইছে। আচ্ছা, ও যাচ্ছে না, ও তো সেমই তো যাচ্ছে। এই তো মানে হাতে গোনা 3-4টা বা 4-5 জন ম্যাক্সিমাম যদি ধরি, হয়তো চান্স পাইছে, বাট ওই কাছাকাছি র্যাঙ্কের হয়তো চান্স পাইছে। সো এট দ্য এন্ড কি হচ্ছে যে হয়তো একটা টাইমে পড়া হয় নাই, বা কোনো কারণে কিছু মানে কোনো প্রবলেম হয়েছে, হয়তো নিচে কোথাও পড়তে হচ্ছে, বাট দিন শেষে এই যে 4-5 বছর পরে কিন্তু ডেফিনেটলি ওদের একটা বড় অ্যামাউন্ট ডেফিনেটলি পার্ডু ক্র্যাক করতে পারবে না, বা টপ তুই যেমন 60টা ক্র্যাক করছিস, 98 বা 99% পারবে না, হয়তো 1-2% পারবে। সো এই যে ব্যাপারটা 4-5 বছরের ব্যাপারটা, সো আমরা যেটা হয় যে অ্যাডমিশন টাইমে অনেকে খারাপ করার জন্য একেবারে মানে মনে হয় যে দুনিয়া সবকিছু শেষ, আমার দ্বারা কিছু হবে না, আমার স্বপ্ন ছিল ওইটা আমি যেতে পারি না, বা বুয়েট মিস করছে। সো এই ব্যাপারে তোর এখন এক্সপিরিয়েন্স কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে মানে বুয়েটে যেটা হয় যে ওইখানে অবভিয়াসলি দ্য এনভায়রনমেন্টে হয়তো বা কিছু ফ্যাসিলিটিস আছে, যেটা হচ্ছে লাইক অ্যাজ এ সিএস স্টুডেন্ট হয়তো বা আমাকে কিছু এক্সট্রা বেনিফিট দিবে। অ্যালামনাইস যেমন একটা অ্যালুমনাই নেটওয়ার্ক খুবই স্ট্রং, ওদের অনেক সাকসেসফুল আছে যারা হচ্ছে অলরেডি ইউএসএ অবস্থান করতেছে, ওদের থেকে অনেক সাজেশন পাওয়া অনেক যাবে, প্রফেসরস আছে মনে হয়। প্রফেসরও আছে, হ্যাঁ দ্যাট ইজ অলসো। বাট এখানে এট দ্য এন্ড আসলে আমার কাছে কারেন্টলি লাইক আফটার 5 ইয়ার্স খুব একটা ইম্প্যাক্ট পড়ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে এট দ্য এন্ড আর কি ওরা যা যা করতেছে বা করেছে, লাইক আমার ব্যাচেরও অনেকে এটাই করতেছে অথবা এর চেয়ে বেটার কিছু করতেছে। হ্যাঁ, ডেফিনেটলি। সো আলটিমেটলি মানে এটা টোটালি ডিপেন্ড করতেছে আমার ইন্ডিভিজুয়াল এফোর্টের উপর। আমি 4 বছরে আমি যদি এখন আমি কোনো প্রাইভেটেও পড়ি, স্টিল আমার যদি এফোর্টটা ওই লেভেলে থাকে, স্টিল আই থিঙ্ক ওর পক্ষেও ক্র্যাক করা পসিবল। মানে এখানে ইউনিভার্সিটি ইজ এন আই ডোন্ট থিঙ্ক এ ফ্যাক্টর। আমি স্যামসাং এর যে জব করি এখানে একজন আছে এনএসইউ থেকে যাচ্ছে পার্ডিউতেই। সো মানে জিনিসটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার, মানে আমি হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে আসি, আমি যদি ইন্ডিভিজুয়াল এফোর্টটা দিয়ে থাকি 4-5 বছর, আমার লেভেলটা ওইখানেই যাবে যে আমি পার্ডিউ বা আরো টপ ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবো। সেখানে ফার্স্ট অফ অল হতাশ হয়ে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এই টাইপের চিন্তা ভাবনা করাটা খুবই মিসকনসেপশন। ঠিক আছে, আমি যে ইউনিভার্সিটিতেই থাকি না কেন আমার কাছে অলওয়েজ স্কোপ আছে। হইতে পারে আমার জন্য পাথটা একটু ডিফিকাল্ট হবে বিকজ অফ দ্য সার্কামস্টেন্সেস বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা কিছু, এখানে মানে এটা হয়, এটা নর্মাল। বাট সেক্ষেত্রে ওইটা উত্তরণ করাটাও মানে ডিফিকাল্ট না, মানে পসিবল যদি আমার ওই লেভেলে শিয়ার ডিটারমিনেশন থাকে। ঠিক আছে, সো আই উইল সে মানে ডোন্ট গিভ আপ অন এনি হোপ যে আমার হবে না। আমি শুধু অ্যাডমিশনের টাইমেই অ্যাডমিশনের টাইমটাই যদি আমার কাছে ওয়ার্কআউট না করে তার মানে আমার লাইফ শেষ, এরকম কিছু না, মানে তখন লাইফ মাত্র শুরু আর কি। সো এরপরে তুমি কি এফোর্ট দিবা এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ফিউচারে কই যাচ্ছে। ডেফিনেটলি আন্ডারগ্রেড যেটা একটা বড় টাইম, এবং আন্ডারগ্রেডের রেজাল্ট মানে একটা ব্যাপার যেটা যে ধর এমন বড় ইউনিভার্সিটি ক্র্যাক করলাম, বাট মানে ঢাকা ভার্সিটি বুয়েট যেটাই হোক, তো তারপরে আমার ওইখানে গিয়ে আমি কোপ আপ করতে পারতেছি না, রেজাল্ট খারাপ হচ্ছে, এর থেকে বেটার কিন্তু মানে ও যেখানে পাইছে ওইটাতে যদি ও টপ করতে পারে, এক্স্যাক্টলি সো ওই 5 বছর কিন্তু খুব 2% মাঝে বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। রাইট। ওকে, এটা খুবই ভালো একটা সাজেশন ওর থেকে। সো এখন আমরা যদি ভার্সিটি লাইফের দিকে আসি, সো এরপরে অ্যাডমিশনে চান্স পেয়ে তো ঢাকা ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিট হওয়া, সো এইখানকার 4 বছর কোভিড সহ 5 বছর কেমন কাটছে এই পুরো টাইম? লাইক ফার্স্ট ইয়ার অনেক ভালো কাটছে। ফার্স্ট ইয়ার হচ্ছে লাইক COVID ভার্সিটিতে তো হ্যাঁ শুরুতে সবাই অনেক বেশি উঠতে থাকে। সো আমাদের ব্যাচেও ওইরকমই অনেক একটা ভাইব ছিল, ফেস্টিভ একটা ভাইব, অনেক ইভেন্ট হইতো, অনেক কিছুতে পার্টিসিপেট করতাম আমরা। ফার্স্ট ইয়ার অনেক ভালো কাটছে। তারপরে কোভিডটা অ্যাকচুয়ালি খুবই একটা টার্ন অফ মোমেন্ট ছিল। কোভিড আসার পরে আসলে সবাই অনেক বেশি মানে স্ক্যাটার্ড হয়ে গেছিলাম, লাইক কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। এবার আমার মনে আছে তখন হচ্ছে যে লাইক ফর 6 মান্থস আমি কোনো নতুন মানুষের চেহারা দেখতেছিলাম না, কারণ যখন আমরা লকডাউনে ছিলাম বাসা থেকে তো বের হতে পারতাম না। সো অলওয়েজ লাইক খুবই একটা ডিপ্রেসিং একটা বছর গেছে 2020 এন্ড হ্যাঁ 21-এর শুরুর দিকেও। পরে অনলাইন ক্লাস স্টার্ট হওয়ার পর তো কিছুটা ইন্টারাকশন হইতো, বাট ওইটা খুব একটা মানে ওইরকম লেভেলটা তো আর ফিল করতাম না। বা তখন ততদিনে তো ধরো আমাদের ইউনিভার্সিটিতে অনেক জুনিয়ররাও চলে আসছে, সো ওদের সাথে যে একটা বন্ডিং ক্রিয়েট করে এগুলো কোনো কিছু তো পসিবল হয়নি। সো পরে যখন থার্ড ইয়ারে উঠে আবার শুরু হয়েছিল অফলাইন ক্লাস, তো তখন মোটামুটি ওই ভাইবটা পাইছি, বাট আমার ওটা ক্যাচ করতে একটু টাইম লাগছে, স্পেশালি একাডেমিক্যালি একটু বেশি। মানে একাডেমিক্যালি আমি হচ্ছে একটু লস্ট ছিলাম ওই টাইমটাতে।
মানে কোভিড থেকে আমি হচ্ছে একটু হারাই গেছিলাম। আমি ভাবছিলাম যে মানে মানে যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আমার উপর একটু বেশি ইম্প্যাক্ট ফেলছিল। সো এটা থেকে রিকভার করতে আমার ওই থার্ড ইয়ার পুরাটা আর কি লাগছে। সো এছাড়া থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো আমরা অনেক বেশি কম্পিটিশন করতাম, বিভিন্ন হ্যাকাথন বা অনেক কেস কম্পিটিশন এগুলোতেও যাইতাম। সো ওইগুলো করে মানে ওইখানে আমরা ওইসব পার্টিসিপেট করতে যে আমরা অনেক ট্যুরও দিতাম। তো এইসব জিনিস অ্যাকচুয়ালি অনেক মানে হেল্প করছে মানে ওভারঅল জার্নিতে। তো আমার কাছে মনে হয় ওই থার্ড ইয়ারটা একটা ফেজ ছিল যেখানে আমি একটু রিকভার করছি, এন্ড দেন ফোর্থ ইয়ার ওয়াজ দ্য লাইক ফাইনাল নেইল ইন দ্য কফিন টাইপের আর কি। সো এখানে ফোর্থ ইয়ারে তো আমরা আমাদের ফার্স্ট 6 মান্থ তো ইন্টার্নশিপে যাই। সো আমি হচ্ছে বনানীতে স্ট্রিমস থেকে ইন্টার্ন করেছিলাম। সো ওইটাও একটা জার্নি ছিল যেখানে আমি একটু একদমই ডিফারেন্ট একটা ফিল্ড এক্সপ্লোর করছিলাম। আমি হচ্ছে এখানে টেস্টিং নিয়ে কাজ করতাম, সফটওয়্যার টেস্টার হিসেবে। ওইখানে আমার মনে 3 মাস আমি ফার্স্টে টেস্টার ছিলাম, পরে আবার আমি একটু ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছি। সো আমি ওইখানে কি দুইটা ডিফারেন্ট ফিল্ডে কাজ করার চেষ্টা করছি। সো ওইটা আমার একটা আবার নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখান থেকে একটু ইন্ডাস্ট্রির একটা ফ্লেভার পাইছি, যেটা আমার পরে স্যামসাং এ যখন আমি গেছি তখন কিছুটা হেল্প করছে এনভায়রনমেন্টের সাথে কপ আপ করতে। সো ওভারঅল ভার্সিটিটা এভাবেই গেছে। এন্ড আমি হচ্ছে অনেক বেশি ইনভলভ ছিলাম ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে, এক্সট্রা কারিকুলার এন্ড কো কারিকুলার অ্যাজ ওয়েল। সো আমি হচ্ছে মানে আমাদের আইআইটি যে ক্লাব ছিল ওইটা দিয়ে আমি অনেক ফেস্টিভিটিস আয়োজন করার চেষ্টা করতাম, বা এখানে যে জুনিয়র সিনিয়র ওদের মাঝে। ও আইআইটি যে ক্লাব আছে ওটার প্রেসিডেন্ট ছিল। তো এটা কিন্তু মানে এমনিতে কোনো একটা কিছু প্রেসিডেন্ট হওয়া কিন্তু ডেফিনেটলি অনেক বেশি এফোর্ট দিতে হয়। সো এমন না যে অনেক বেশি পড়াশোনা মানে খুব বেশি পড়াশোনা সেন্ট্রিক থেকে প্রেসিডেন্ট হওয়া একটা দুইটা সংগঠনের ইটস ভেরি টাফ। হ্যাঁ মানে আমার কাছে মনে হয় ওইটা একটা টাইম যেটা আমি অনেক বেশি চেরিশ করি। মানে ওই টাইমে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি হচ্ছে এখানে লাইক আইআইটি তে সবার সাথে একটা খুবই ভালো একটা কানেকশন ছিল, অনেক কিছু অ্যারেঞ্জ করার স্কোপ পাইতাম, অনেক বেশি আমার আমার নিজেরও কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যেমন কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, এগুলো তো সব সময়ই দরকার হয়। সো এগুলোর জন্য আসলে এই টাইপের অ্যাক্টিভিটিতেও ইনভলভ হওয়া খুব জরুরি। সো মোটামুটি এইভাবেই আসলে ভার্সিটি। তারপরে কিছু এই সময়ের যদি কিছু অ্যাচিভমেন্টস এর কথা বলতে চাই, যে লাইক ব্লকচেন অলিম্পিয়াডের কথা বলতে। হ্যাঁ আমি এবং আমার টিম আমরা হচ্ছে 2023-এ বাংলাদেশ ব্লকচেন অলিম্পিয়াড, যেটা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। মানে আমাদের একটা প্রজেক্ট ছিল ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইন নিয়ে, যেখানে আর কি আমরা ফার্স্ট হয়েছিলাম ওই প্রজেক্টটা দিয়ে। এন্ড পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল যেটা নেদারল্যান্ডসে হওয়ার কথা ছিল ওইটাতেও আমরা সুযোগ পেয়েছিলাম, এবং ওইখানে আসলে আমরা কিছু ভিসা জটিলতার কারণে আমরা যেতে পারিনি, বাট অনলাইনে পার্টিসিপেট করেছিলাম এবং আমরা 6th হয়েছিলাম। সো এটা আর কি একটা অ্যাচিভমেন্ট, আমার মানে আন্ডারগ্রেডের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, কারণ একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা কিছু গেইন করা ইজ আ ভেরি বিগ থিং। সো এটাও আই থিঙ্ক আমি এসওপি তে মেনশন করছিলাম যে আমি এখানে একটা অ্যাচিভমেন্ট আছে। সেগুলো মানে প্রত্যেকটা ছোট ছোট পার্ট নিয়েই আসলে আমার এই মানে জার্নিটা, যার কারণে হয়তো পিএইচডি তে আমি একটা ভালো কিছু করতে পারছি। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম একাডেমিক্স এন্ড অল, যদি মানে ভার্সিটি লাইফের আর এসব ছাড়া অন্য কিছু মানে তুই শেয়ার করতি কোনো কিছু লাইক ট্যুর হ্যান্ড এই টাইপের অন্য কিছু? হ্যাঁ আমি মানে ভার্সিটির আগে আমি হচ্ছে কখনো লাইক ফ্রেন্ডদের সাথে ট্যুর খুব একটা দেই নাই। মানে আমার ফ্যামিলি সাইড থেকে একটু বেশি ছিল, লাইক আম্মু কখনো একা যেতে চাইতো না। ভার্সিটিতে আসার পরেই বেসিক্যালি আমি ট্যুর দেওয়া শুরু করি। সো আমার মনে হয় এই 4 বছরে আমি অনেক ট্যুর দিছি অ্যাকচুয়ালি প্রতি বছর। এবং আমার এমন গেছে যে আমি অক্টোবর মাস কোনো একটা বছরের আমি হচ্ছে লাইক টানা 3টা ট্যুর দিছি। মানে আমি চিটাগাং গেছি, যে চিটাগাং থেকে এসে পরের দিন রাঙামাটি চলে গেছে, মানে এরকম হয়েছে। সো ওইখানে মানে আইআইটি এর ফ্রেন্ডদের সাথে অনেক বেশি ট্যুর দিছি। সো ওগুলো একটা খুবই মেমোরেবল কিছু জার্নি ছিল। মানে ব্যাচেলর শেষ করে, হ্যাঁ ব্যাচেলর শেষ করে আমরা র্যাক ট্যুরে নেপাল গিয়েছিলাম। সো ওই নেপাল ওইটাও একটা ডিফারেন্ট, মানে একটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট একটা কালচারের সাথে আমরা পরিচিত হয়েছি। ওখানে পোখারাতে আমরা যখন ওই যে কি যেন সারাংকোটে যখন ভোরবেলা আমরা ওই পাহাড় দেখলাম, মানে অন্নপূর্ণা, খুবই ম্যাজেস্টিক ভিউ ছিল। স্কাই ড্রাইভিং, হ্যাঁ স্কাই প্যারাগ্লাইডিং এন্ড ইভেন মানে আমাদের ওখানে বন্ডিংটা খুবই ভালো ছিল মানে ইউনিভার্সিটিতে, যার কারণে দেখা গেছে যে 1 বছর পর আমরা সবাই এক একজন এক এক কোম্পানিতে আসি, বা কেউ কেউ হয়তো বা দেশেও নাই, বাট স্টিল আমরা থাইল্যান্ড ট্যুর দিয়েছিলাম এবছর, যেখানে আমাদের ব্যাচের 11-12 জন আমরা ম্যানেজ করতে পারছি। তো একটা হিউজ থিং আর কি। সো এই বন্ডিং গুলো আসলে ইউনিভার্সিটির এই 4-5 বছর ধরে আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে, এন্ড এটা সামথিং যেটা আই থিঙ্ক ফরএভার থাকবে। হ্যাঁ মানে এজ এ হিউম্যান বিং আমরা এখন যা বা তুই এখন যেই পর্যায়ে আছিস এটার পিছনে ডেফিনেটলি এই প্রত্যেকটা এন্টিটির খুব বড় বড় ইমপ্যাক্ট আছে। সবকিছুর জন্য আসলে অনেক গ্রেটফুল। আচ্ছা ওকে, সো লাস্ট পয়েন্টে যদি হচ্ছে তুই মানে লাইক কোনো টিচার বা কোনো প্যারেন্টস বা কাউকে মানে মেনশন করতে আর কি কোনো কিছু? ওয়েল লাইক মানে আমার মা বাবা তো অবশ্যই ছোটকাল থেকে অনেক কিছুতেই সাপোর্ট দিয়ে আসছে। লাইক আমার আম্মু যদি আমাকে পুশ না করতো হয়তো আমি স্কুলেই ঝরে যেতাম আর কি, কারণ যেটা আমি বলছিলাম আমি স্কুলে অনেক বেশি এক্সট্রোভার্ট ছিলাম। সো আমার কিন্তু অনেক ধরনের কোম্পানিজ ছিল। সো স্টিল আমি যে পড়াশোনাটা একাডেমিক্যালি আমি ধরে রাখতে পারছি, এটা অবভিয়াসলি আমার মা বাবার জন্যই।
ওনাদের গাইডেন্সের জন্যই। সো অবভিয়াসলি থ্যাঙ্কস টু দেম অ্যান্ড আমার ফ্যামিলিও। অ্যান্ড এছাড়া আমার প্রতি আমি যেখানে গেছি আমার একটা ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হয়েছে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, এভরিওয়্যার আই ওয়েন্ট। সো ওই প্রত্যেক ফ্রেন্ড সার্কেলই আমার লাইফে একটা পার্ট প্লে করছে। মানে ওদের থেকে কোনো সাজেশন বা তাদের অ্যাডভাইস যেটা আমি লাইফে অ্যাপ্লাই করছি এবং আমি সাকসেসফুল হয়েছি। সো ওদের ওই সাজেশন ছাড়াও আমি হয়তো আজকে যেখানে যাচ্ছি বা সামনে যেখানে যাবো এগুলো অ্যাচিভ করতে পারতাম না। সো অবশ্যই প্রত্যেক ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস। আর লাস্টলি লাইক আমার স্কুল থেকেও কিছু লাইক লার্নিং ছিল যেগুলো হয়তো আমার ওখানে কিছু টিচার যাদের থেকে পাইছি। অ্যান্ড অবভিয়াসলি আইআইটিতে এসে আমি এমন কিছু মানুষের সাথে, এমন কিছু ফ্যাকাল্টির সাথে পরিচয় হয়েছে যারা যাদের থেকে আমি ওই লাইফকে আর কি কিভাবে চিন্তা করা যায় ওটা নিয়ে অনেক ফিলোসফিক্যাল অনেক জ্ঞান লাভ করেছি, যেটা আমার নিজেকেও অনেক বেশি এনরিচ করছে। সো অবভিয়াসলি আই ওয়ান্ট টু থ্যাঙ্ক টু দেম। ওভারঅল লাইক সবার যেই পার্টটা প্লে করছে আমার লাইফে, আমি আর কি চাই যাতে ওরা এটার কারণে মানে আমি যাতে এমন কিছু করতে পারি যাতে ওরা একদিন প্রাউড ফিল করে। সো এটাই আসলে। হোপ ফর দ্য বেস্ট। সো এখন একদম লাস্ট পর্যায়ে আমরা মোটামুটি, সো যদি হচ্ছে তুই একটা নিজের ফিউচার প্ল্যান অথবা লাইক ড্রিম কিছু একটা শেয়ার করতে, আচ্ছা, কি মনে হয়? মানে আপাতত এর আগে দিয়ে আমার ড্রিম ছিল যে আপাতত পিএইচডি তে একটা ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করা। সো এটা হওয়ার পরে আমি আসলে খুব একটা চিন্তা করি নাই, বাট ইন জেনারেল ড্রিম বলতে আমি তো একটা সাইবার সিকিউরিটি রিসার্চ ফিল্ডে যাচ্ছি। সো একাডেমিক্যালি আমার গোল আই থিঙ্ক আমি হচ্ছে এই ফিল্ডে কিছু এক্সাইটিং কিছু এক্সপ্লোর করতে চাই, যেটা হচ্ছে যে রিলেটেড টু মাই ফিল্ড অর লাইক কন্ট্রিবিউট করতে চাই নতুন কিছু। অ্যান্ড আফটার দ্যাট ফিউচারে ডিপেন্ডস অন মাই লাইক এক্সপিরিয়েন্স ওভার দ্য ইয়ার্স হয়তো বা আমি ডিসাইড করবো যে আমি একাডেমিশিয়ান হতে চাই কিনা। আপাতত আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি গুড অপশন, এবং এটা আমি আই থিঙ্ক মানে আমার এই বছর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপই আছে। সো আমি হয়তো এখানে টিএ তে ক্লাস নিতে যে হয়তো আরো একটু এক্সপ্লোর করতে পারবো যে এই ফিল্ডটা আমার কতটুকু ভালো লাগতেছে, বা ফিউচারে ডু আই সি মাইসেলফ লাইক সামওয়ান লাইক দ্যাট। সো হ্যাঁ, এটা একটা জিনিস। সো আই থিঙ্ক হ্যাঁ ওইটাই, একাডেমিশিয়ান হওয়ার ইচ্ছা আছে। সো ওইটা দেখি গেইন করা যায় কিনা। আর ইন জেনারেল ফিউচার গোল হিসেবে লাইক মানে একটা কন্টেন্টমেন্ট স্টেজে অবশ্যই লাইফে পৌঁছাতে চাই, যেখানে হচ্ছে দেয়ার উইল বি স্টেবিলিটি উইথ হোয়াট এভার আই ডু, অর লাইক যেখানে আসি, যে প্লেসেই আসি। অ্যান্ড ফাইনালি লাইক অবশ্যই দেশের জন্য কিছু করতে চাই, লাইক যেখানেই থাকি না কেন যেভাবেই আর কি কন্ট্রিবিউট করা পসিবল হয়, আই উড লাভ টু ডু দ্যাট। সো ওকে, শফিকের জন্য শুভকামনা যে ও ওর স্বপ্ন পূরণ করতে পারবে, এন্ড এট দ্য এন্ড মানে লাইফে যেটা বলতেছি যে নিজের ডিসিশন বা নিজের কাজ নিয়ে হ্যাপি থাকা, সো দ্যাট ম্যাটার্স। ওকে, সো আমাদের লাস্টে একটা কোশ্চেন সবসময় থাকে, সেটা হচ্ছে যে মানে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট শর্ট স্টোরিজ? ওকে, হ্যাঁ, মানে শর্ট স্টোরিজ লাইক যেহেতু আমি আরিফের ব্যাচমেট, সো আমি হচ্ছে লাইক ওভার দ্য ইয়ার্স অনেক ক্লোজলি আর কি শর্ট স্টোরিজ ফলো করে আসছি। অ্যান্ড আই থিঙ্ক মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে লাইক সবার কাছে সাকসেস স্টোরিজ বলি বা দেশ বিদেশের অনেক ইন্টারেস্টিং নিউজ ভেরিফাইয়েবল ওয়েতে পৌঁছায় দেওয়া, এই জিনিসগুলা যে এত মানে নিষ্ঠার সাথে করে আসতেছে ওভার দ্য ইয়ার্স। এন্ড আমরা জানি লাস্ট ইয়ার জুলাই আন্দোলন লাইক ওখানেও খুব ভালো একটা রোল প্লে করছে শর্ট স্টোরি। সো আই থিঙ্ক এটা খুবই মানে ভালো একটা প্ল্যাটফর্ম। ইভেন লাইক আমার স্টোরিজটাও যে আজকে ওরা কভার করতেছে, এটাও একটা জিনিস যেটা হয়তো আমারটা শুনে হয়তো বা অনেকে একটা মোটিভেটেড ফিল করবে। সো আই থিঙ্ক এটা খুবই একটা ওইরকম প্ল্যাটফর্ম যেটা লাইক সব লেভেলের মানুষকেই সাম লেভেলে হেল্প করে। সো হ্যাঁ, আই থিঙ্ক লাইক আই উড লাইক টু, যেটা ছিল না, হ্যাঁ, সেটা হচ্ছে যে লাইক অনেকেই তোর ক্ষেত্রে মনে হচ্ছিল যে কিছু টিচার বা কিছু প্রফেসরকে চেনা জানা। ও হ্যাঁ হ্যাঁ, এটাও একটা বিষয়। শর্ট স্টোরিজ থেকে আমি হচ্ছে একজনকে পেয়েছিলাম, যাকে আমি মেল করেছিলাম পরে। তো পরে হচ্ছে ওনার থেকে আমি ইন্টারভিউ কল পাইছি এবং আমার ইউনিভার্সিটিতে হয়েছিল অ্যাকচুয়ালি। সো এটাও একটা জিনিস যে শর্ট স্টোরিজের যে ওরা যেই স্টোরিগুলো কভার করে বা যেসব প্রফেসর যারা নতুন জয়েন করতেছে ইউনিভার্সিটিতে, এটা অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস। মানে এখান থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশের কে কোথায় যাচ্ছে। প্লাস এই যে আমি যেমন এক জায়গায় চান্স পেয়েছিলাম, তো হতে পারে যে এরকম আরো অনেকে সামনে খোঁজ পাবে যে বাংলাদেশি কে কই যাচ্ছে। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা আরো সম্প্রসারণ করা যদি পসিবল হয়, লাইক সবাই কে কোথায় আছে এগুলা নিয়ে যদি আরো বিস্তারিত ভাবে চিন্তা করা যায়, এটাও খুবই একটা ভালো উদ্যোগ হবে। সো হ্যাঁ, মানে বেস্ট অফ লাক টু শর্ট স্টোরিজ অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ শফিককে। এই জিনিসপাতি যে মানে ওর লাইফের খুবই মাইক্রো লেভেলের একটা পার্টে শর্ট স্টোরিজের ছোট্ট একটা ইম্প্যাক্ট আছে, এবং হয়তো মানে আমাদের জানা অজানা এমন অনেকের লাইফে, যেহেতু আমরা 3 বছর ধরে কাজ করতেছি, সো ওই ছোটখাটো কোনো যদি ইম্প্যাক্ট আমরা ক্রিয়েট করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। অ্যান্ড আজকের এই এত সময় ধরে এত ডিটেলসে আমাদের মানে এত বড় একটা অডিয়েন্স বেসের জন্য শফিক নিজে সময় দিছে এবং ডিটেলসে সবকিছু শেয়ার করছে, যেটা আশা করতেছি মানে ওভার দ্য ইয়ার্স ইউটিউবের ভিডিও তো থেকেই যাবে। সো অনেক হাজার হাজার মানুষ মোটিভেটেড হবে, অ্যান্ড তারাও লাইফে অনেক কিছু করতে পারবে, অ্যান্ড এট দ্য এন্ড মানে আমরা আমাদের দেশটাকে আর একটু বেটার করতে পারবো। এই সো থ্যাংক ইউ শফিক। থ্যাংক ইউ শর্ট স্টোরিজ, থ্যাংক ইউ আরিফ।